আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আরইউ প্লাস জিএসটি ফাইনাল 5 কোর্সের ম্যাথ ক্লাসে। তোমাদের সাথে আছি আমি মেহেরুন্নেসা রিঙ্কি, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো তোমরা বোর্ডটা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ নাকি আর সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ নাকি, এটা সবাই একটু কমেন্টে জানাও। আর সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, আমরা খুব তাড়াতাড়ি ক্লাসটা শুরু করব। আচ্ছা, তো রাজশাহী ইউনিভার্সিটির ম্যাথের প্রিপারেশন নিয়ে যদি বলি, রাজশাহী ইউনিভার্সিটিতে স্পেসিফিক্যালি ম্যাথের যে কোশ্চেনটা হয় তোমার কম্পারেটিভলি একটু ট্রিকি হয়। মানে একদম দেখে দেখে অ্যান্সার বলে দেওয়া যাবে এরকম টাইপের কোশ্চেন রাজশাহীতে হয় না আর কি, তোমাকে একটু চিন্তা ভাবনা করে অ্যান্সারটা দেওয়া লাগবে। সো এটা কিভাবে হবে যে তুমি ভালো মতো কিভাবে তখন অ্যান্সার করতে পারবা যখন ট্রিকি কোশ্চেন আসে, যখন তুমি ভালো মতো প্র্যাকটিস করবা তখনই শুধুমাত্র যদি ট্রিকি কোশ্চেন আসে সেগুলো সলভ করতে পারবা বা তোমার ব্রেন ওভাবে ফাংশন করবে। সো যেটা করতে হবে এখন লাস্ট মোমেন্টে তোমাকে বেশি বেশি করে কোশ্চেন সলভ করতে হবে। কোশ্চেন প্যাটার্ন যদি দেখো, রাজশাহী ইউনিভার্সিটির কিছু কিছু স্পেসিফিক টপিক থেকে বারবারই কোশ্চেন আসে, একটু ঘুরায় পেঁচায় আসে। আর বেশিরভাগই তোমার ইম্পর্টেন্ট টপিকগুলো থেকেই আসে, কিন্তু কোশ্চেনটা একটু ট্রিকি আসে। মানে একদমই ডিরেক্ট কোশ্চেন উঠাই দেয় না, একটু ঘুরায় পেঁচায় কোশ্চেনটা করা হয় আর কি। সো আজকে আমরা ওগুলাই শেয়ার করব তোমাদের সাথে, কোন কোন চ্যাপ্টারের কোন কোন টপিক ইম্পর্টেন্ট এবং কিভাবে কোশ্চেনগুলো আসতে পারে। আচ্ছা, সো আমরা ক্লাসটা শুরু করছি। আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা সেটা ম্যাট্রিক্সের ক্রম থেকে। তোমরা সবাই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও। তিনটা ম্যাট্রিক্স এবিসি এর ক্রম দেওয়া আছে, যথাক্রমে 2/3, 4/2 আর 5/4। সিবি এর ম্যাট্রিক্সটির অর্ডার কত হবে? সো সবাই ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও তাড়াতাড়ি। আচ্ছা, তো আমাদেরকে যখন এরকম ম্যাট্রিক্সের ক্রম বের করতে বলা হবে, যেমন এখানে তিনটা ম্যাট্রিক্স গুণ আকারে আছে, সেই ম্যাট্রিক্সটার ক্রম আমাকে বের করতে বলা হয়েছে সিবিএ। সো আমি বাম দিক থেকে যাব, বাম দিক থেকে গেলে প্রথমে আসে বিএ। আমি ফার্স্টে বি এর ক্রম বের করব, দেন সি এর সাথে সেটার ক্রম বের করব। তাহলে বি এর ক্রম যদি বের করি, বি এর ক্রম দেওয়া আছে 4/2, তার সাথে এর ক্রম দেওয়া আছে 2/3। সো আমরা কি জানি, যখন আমি দুইটা ম্যাট্রিক্সকে গুণ করি, প্রথম ম্যাট্রিক্সটার কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সটার রো সমান হতে হয়, না হলে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা যায় না। সো এখানেও খেয়াল করলে দেখো, বি এ যখন আমি গুণ করতেছি তখন প্রথম ম্যাট্রিক্সটার কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সটার রো সমান আছে, তার মানে এই ম্যাট্রিক্সটার ক্রম, বি এর ক্রম কি হবে? বি এর ক্রম হবে 4/3। সো এখান থেকে আমি বি এর ক্রম জেনে গেলাম। এখন তার সাথে আমার কি গুণ করতে হবে? সি মাল্টিপ্লাই করতে হবে। তাহলে সি এর ক্রম দেওয়া আছে আমাকে কত? সি এর ক্রম দেওয়া আছে 5/4। আর বি এর ক্রম আমরা কত পাইছি? বি এর ক্রম পাইছি 4/3। তাহলে দেখো এখানেও কিন্তু সেম কথা, যে আমার প্রথম ম্যাট্রিক্সটার
কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সটার রো হচ্ছে সমান হবে গুণ করার ক্ষেত্রে। তাহলে এই ম্যাট্রিক্সটার আমার ক্রম কত হচ্ছে, এটার ম্যাট্রিক্সটার ক্রম কিন্তু হচ্ছে 5/3, কারণ 4/4 বাদ যাবে। তাহলে সিবি এর ক্রম আমরা কত পাচ্ছি, 5/3। সো তুমি যদি এটাই জাস্ট মাথায় রাখো যে যখন আমরা গুণ করব তখন হচ্ছে প্রথম ম্যাট্রিক্সটার কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সটার রো সংখ্যা সমান হবে। সো সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি কত, সিবি এর ক্রম পাচ্ছি হচ্ছে 5/3। আচ্ছা, তোমরা কে কে এটা সঠিক অ্যান্সার দিতে পেরেছো দেখি। 5/3 হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা হ্যাঁ, নীলা অ্যান্সার দিয়েছে 5/3। সো এই অ্যান্সারটা হচ্ছে 5/3। নেক্সট কোশ্চেনটাতে আসি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে তোমাকে ax = b হলে xy কত। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, ম্যাট্রিক্সের সমতা থেকে, স্পেসিফিক্যালি ম্যাট্রিক্সের সমতা থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে অনেক কোশ্চেন আসে। সো ম্যাট্রিক্সের সমতা টপিকটা হচ্ছে তোমরা ভালো মতো পড়বা। আচ্ছা, সো এই কোশ্চেনটারও অ্যান্সার দিয়ে দাও সবাই। এবং এই কোশ্চেনটা সলভ করলে তোমার হচ্ছে 2/2 ম্যাট্রিক্সের মানে বিপরীত ম্যাট্রিক্সটা কিভাবে তুমি ইজিলি সলভ করতে পারবা সেটাও দেখানো হবে। সো তাড়াতাড়ি হচ্ছে কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও সবাই। সেকেন্ড কোশ্চেনটার অ্যান্সার। আচ্ছা, 2 এরও বি অ্যান্সার দিয়েছে নীলা। আচ্ছা দেখি। সো দেখো, এখানে আমাকে যেটা জানতে চাওয়া হচ্ছে যে ax = b হলে xy টা কত। তাহলে ax = যদি b হয় তার মানে x = কিন্তু হচ্ছে a ইনভার্স b, তার মানে a ইনভার্সের সাথে b মাল্টিপ্লাইড হবে। তাহলে আমার ফার্স্টে কি লাগবে, ফার্স্টে লাগবে হচ্ছে a ইনভার্স। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা a ইনভার্সের মানটা বের করি। আর 2/2 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সটা তুমি কিভাবে সহজে বের করবা, দেখো ম্যাট্রিক্সটা দেওয়া আছে আমার কত, 3 2 1 0। আচ্ছা, প্রথমে আমাদের কি লাগে, বিপরীত ম্যাট্রিক্স বের করার ক্ষেত্রে প্রথমে লাগবে হচ্ছে আমার নির্ণায়কের মানটা। নির্ণায়কের মানটা কিভাবে বের করবো আমরা, 3 × 0 0 - 2 × 1 তার মানে -2। এখন আসি হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি হবে দেখো, তোমার 3 0 আর এটা ছিল হচ্ছে 2 1, এই দুইটা হচ্ছে ইন্টারচেঞ্জ হবে। 3 যাবে 0 এর জায়গায়, 0 আসবে হচ্ছে 3 এর জায়গায়, তাহলে 0 3। আর বাকি যে দুইটা এলিমেন্ট আছে সে দুইটা হচ্ছে জাস্ট সামনে একটা মাইনাস আসবে, মানে চিহ্নটা বিপরীত হয়ে যাবে। তাহলে কি বললাম, এই বরাবর বা মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো থাকবে সেগুলো হচ্ছে ইন্টারচেঞ্জ হবে। যেমন এখানে 0 গেছে 3 এর জায়গায়, 3 আসছে 0 এর জায়গায়। আর বাকি যেটা আছে, বাকি যে দুইটা আছে তার আগে হচ্ছে চিহ্নটা বিপরীত হয়ে যাবে। যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, যদি মাইনাস থাকে তাহলে প্লাস হবে। তাহলে আমরা হচ্ছে কি এ ইনভার্সটা পেয়ে গেছি। এখন আমাকে কি বলছে বলো, এ ইনভার্সের সাথে বি মাল্টিপ্লাইড করতে। বি মাল্টিপ্লাই যদি করি, বি কত, 6 4। আচ্ছা, বুঝতে হবে। তাহলে দেখো -1/2, এটা এভাবে রাখলাম আমি আগে মাল্টিপ্লাইটা করে নেই। তাহলে হচ্ছে 0 -4 আর নিচে থাকবে হচ্ছে -12 + 12। সো তোমরা হচ্ছে সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। হ্যাঁ, কত আসে, আমি তো পুরোটাই দেখাই দিলাম অলমোস্ট। আচ্ছা, তাহলে এখানে আসতেছে আমার -1/2 আর এটা কত আসবে, -4 হচ্ছে -4 0। তাহলে এখন যদি আমি হচ্ছে করি, দেখো এটা যদি কাটাকাটি করি তার মানে কি আসতেছে, এখানে আসবে হচ্ছে 2 0। তাহলে x আর y, এখন আমাকে কি বের করতে হবে, x y এর ভ্যালু বের করতে হবে। আমি কি বের করছি, আমি হচ্ছে বের করছি a ইনভার্স b। a ইনভার্স b এর ভ্যালু আমার কত আসছে, 2 0, সেটা ইকুয়াল কি হবে, x y। তাহলে এখান থেকে তো আমি দেখেই বলে দিতে পারতেছি x এর ভ্যালু হচ্ছে 2, y এর ভ্যালু হচ্ছে 0। 2 0 হবে হচ্ছে এটার অ্যান্সার। সো তোমার কিন্তু এখান থেকে শুধুমাত্র এই কোশ্চেনটাও আসে যে একটা তোমাকে 2/2 ম্যাট্রিক্স দেওয়া থাকবে, সেখান থেকে সেটা বিপরীত ম্যাট্রিক্স বের করতে। তাহলে এখান থেকে কিন্তু আমরা দুইটা কোশ্চেন সলভ করে ফেললাম। একটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বের করলাম, তারপরে হচ্ছে ম্যাট্রিক্সের সমতা দিয়ে কিভাবে অ্যান্সার করা যায় সেটাও বের করলাম। সো অ্যান্সারটা আসতেছে হচ্ছে 2 0।
আচ্ছা, তারপরে কোশ্চেনে আসে। তারপরে একটা কোশ্চেন দেওয়া আছে তোমাকে, সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স যদি প্রতিসম ম্যাট্রিক্স হয় সেক্ষেত্রে এক্স এর মানটা কোনটা। আচ্ছা, সো প্রতিসম ম্যাট্রিক্সের তার আগে হচ্ছে তোমরা সবাই কোশ্চেনটার অ্যান্সার দাও, দেখি কয়জন কোশ্চেনটা সলভ করতে পারে। সেটা ব্লক দিচ্ছি। সবাই হচ্ছে 3 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও, দেখি কয়জন হচ্ছে এই কোশ্চেনটা সলভ করতে পারে। আচ্ছা, তো প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা জাস্ট তোমরা মাথায় রাখবা, আমার হচ্ছে মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো বাদ দিয়ে বাকি উপাদানগুলো হচ্ছে ইকুয়াল হবে। যেমন এটার সাথে এটার মিল, আমি হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স দেই তাহলে তোমরা বুঝবা। এবং এই কোশ্চেনটা হচ্ছে ডিউতে আসছিল, দেখো একটা হচ্ছে -3 0 -1, -3 0 -1, আরেকটা কোশ্চেন আরেকটা 0 3 4, একটা হচ্ছে -1 C 0। বলছে হচ্ছে এই ম্যাট্রিক্সটা যদি প্রতিসম হয় তাহলে সি এর মানটা কত। আচ্ছা, তো কি বললাম, যদি তোমার হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স হয় সেক্ষেত্রে মুখ্য কর্ণ বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো থাকবে, দেখো এটার সাথে এটা ইকুয়াল, এই -1 এর সাথে -1 ইকুয়াল, 4 এর সাথে সি ইকুয়াল, তাহলে সি এর মান কত, সি এর মান কিন্তু 4। কি বললাম আবার বলি, মুখ্য কর্ণ বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো থাকবে, যেমন এটার সাথে এটার মিল, এটা সমান হবে, -1 এর সাথে এটা সমান হবে, এই 4 আর সি সমান হবে, এই বরাবর আর কি, এই বরাবর যদি করো তাহলে বুঝবা 0 0 -1 -1 4 সি, তাহলে সি এর মান কত, সি এর মান হচ্ছে 4। এখন আমরা তাহলে 2/2 এর ক্ষেত্রে কিভাবে করব, মুখ্য কর্ণ বাদ দিয়ে বাকি যে উপাদান, যেমন 2x - 3 ইকুয়াল কি হবে, x + 3, তাহলে 2x - 3 ইকুয়াল x + 3 হলে এটা তো হচ্ছে একদম মুখে করা যায়, এটা x এর মানটা কত আসবে দেখে বলো, তাহলে x ইকুয়াল আসবে হচ্ছে 6। তার মানে এটা যদি তুমি জাস্ট মাথায় রাখো যে প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণ বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো এগুলো একটা আরেকটা সমান, এবং কিভাবে সমান হবে সেটাও আমি দেখালাম। সো 2/2 দিয়েও আসতে পারে, 3/3 আসলে সেটাও তো দেখালাম, অলরেডি ডিউতে এরকম একটা কোশ্চেন আসছে, তাহলে 3/3 হলেও কিভাবে করতে হবে সেটাও দেখালাম। এখন আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি, এবং এই কোশ্চেনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যদি একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান না থাকে সেক্ষেত্রে m ইকুয়াল কত। আচ্ছা, এটা বিভিন্ন ভাবে আসতে পারে, একটা আসতে পারে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স না থাকলে, বিপরীত ম্যাট্রিক্স না থাকলে মানে হচ্ছে আমার নির্ণায়কটার মান 0, আরেকটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স হলেও নির্ণায়কের মান 0, আর সিঙ্গুলার না, সিঙ্গুলারের বাংলা হচ্ছে ব্যতিক্রমী আর কি, তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলেও নির্ণায়কের মান 0। তো বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান না থাকলে বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে বা সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে সবগুলোর ক্ষেত্রেই কি তোমার নির্ণায়কের মানটা 0। সো এখন সবাই হচ্ছে কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও। হ্যাঁ, সেকেন্ড পেপার আসবে, আজকে ফার্স্ট পেপার। আচ্ছা, তো সবাই হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও। সো দেখো এটা আমরা কিভাবে করব, নির্ণায়কের মান 0 প্রথমেই বললাম, তাহলে হচ্ছে m - 2 ইন্টু m - 3 মাইনাস হচ্ছে 12 ইকুয়াল 0। তাহলে আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে m এর মানটা কত। আচ্ছা, এখান থেকে যদি করি আমরা m স্কয়ার -2m - 3m মানে হচ্ছে -5m প্লাস 6 -12 ইকুয়াল 0, তাহলে কত থাকতেছে m স্কয়ার -5m - 6 ইকুয়াল 0। এখন তোমরা হচ্ছে এটাকে ইয়ে করে আমাকে জানাও কত আসে, দেখি কেউ ক্যান্সার দিতে পারলো নাকি। আচ্ছা, নীলা অ্যান্সার দিয়েছেন 4 এর হচ্ছে এ। তাহলে দেখো এখান থেকে কি করতে পারি আমি, m স্কয়ার -6m - m - 6, তার মানে
m-6 একটা থাকবে, আর একটা হচ্ছে m-1, সরি এটা প্লাস m+1 = 0। তাহলে m-6 থেকে আমি পাবো m = 6, আর m+1 থেকে আমি পাবো হচ্ছে m = -1। মিডল টার্ম তোমরা অবশ্যই করতে পারো। তাহলে আমি অ্যান্সার পাচ্ছি হচ্ছে একটা মান -1 আর একটা হচ্ছে 6। আচ্ছা, জিএসটি তে আমি ম্যাথ দাগাবো না। আচ্ছা ঠিক আছে। তারপরে আসি হচ্ছে নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে, যদি এ একটা 3/3 ম্যাট্রিক্স হয় এবং নির্ণায়ক এর ভ্যালু যদি 10 হয়, সেক্ষেত্রে 3a কত হবে? আচ্ছা, এখন সবাই এই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও, 3a এর ভ্যালু কত আসে? এবং এই টপিকটা তোমার বিভিন্ন ভাবে আসতে পারে, এটা এরকম করে আসতে পারে 3a না দিয়ে 3a ইনভার্স কত আসে, অথবা এটা আসতে পারে হচ্ছে তোমার 3a হোল ইনভার্স কত আসে। সো এই দুইটাও আমরা দেখব। আগে হচ্ছে তোমরা ওই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও। 5 এর অ্যান্সার দিয়েছে সি, 270। আপু এই ক্লাস দিয়ে হাবিপ্রবি কভার হবে? হাবিপ্রবি কভার হবে বলতে আমরা হচ্ছে মেইনলি আজকে আরইউ এবং জিএসটি এর জন্য কোশ্চেন স্লাইডটা বানিয়েছি, কিন্তু এখানেও তোমার হচ্ছে ম্যাথের অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করা হবে। সো অনেকগুলো টপিক আছে কি সব ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, এরকম কিছু টপিকও আছে। সো তুমি হচ্ছে আজকের ক্লাসটা দেখলে হোপফুলি উপকৃত হবা। 5 এর সি। আচ্ছা, অনামিকা ঋতু দিয়েছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো তোমার যদি এই টাইপের কোশ্চেন গুলা থাকে, যেমন দেখো এখানে একটা কনস্ট্যান্টের সাথে আমার এই ম্যাট্রিক্সটা গুণ আকারে আছে, সেক্ষেত্রে কিভাবে করতে হবে? সেক্ষেত্রে 3 এর মানটা আমরা বের করব হচ্ছে 3 টু দি পাওয়ার কি হবে, এখানে পাওয়ারটা আসবে হচ্ছে আমার অর্ডার থেকে। এই অর্ডারটা দেখো 3/3 ম্যাট্রিক্স, তাহলে 3 কিউব ইন্টু হচ্ছে এ। এখন দেখো 3 কিউবের মান কত? 3 কিউব হচ্ছে আমার 27, এর ভ্যালু দেওয়া আছে কত? 10, তার মানে হচ্ছে 270 আসতেছে এটার অ্যান্সার। এখন দেখো এটা যে আগের টাইপ দুইটা যে বললাম, যদি এরকম থাকে 3a ইনভার্স, যদি এর উপর ইনভার্স থাকে, তাহলে দেখো কি হবে, এটা হবে হচ্ছে 3 এর পাওয়ার কি হবে, যার কততম মানে ওই ম্যাট্রিক্সটার অর্ডার কত, এখানে অর্ডার দেওয়া আছে হচ্ছে 3, তাহলে 3/3। আর এ ইনভার্সের জন্য সেটা হবে হচ্ছে 1 নির্ণায়ক এ। আচ্ছা, তাইলে দেখো এখন এটা হোপফুলি আমরা বের করতে পারবো, যেহেতু আমার নির্ণায়ক এর ভ্যালু দেওয়া আছে। যদি 3a ইনভার্স এভাবে থাকে, a ইনভার্স তো তোমরা জানো 1/a। এখন যদি 3a ইনভার্স না বলে যদি তোমাকে বলে দেখো, যদি কোশ্চেনটা থাকে এরকম 3a তার হোল ইনভার্স, সেক্ষেত্রে কিন্তু সবগুলাই নিচে চলে যাবে, তাহলে সেটা আলটিমেটলি কি হবে 1/3 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। আচ্ছা, সো হোপফুলি তোমরা এটা বের করতে পারবা। আমি হচ্ছে তিনটা দেখালাম। 3a যদি হয় সেক্ষেত্রে কিভাবে করতে হবে, 3a ইনভার্স হলে কিভাবে করতে হবে, 3a হোল ইনভার্স হলেও কিভাবে করতে হবে। হ্যাঁ, আর নীলা হচ্ছে এটার অ্যান্সার দিয়েছে 1/217। সো একটা কোশ্চেন কিন্তু বিভিন্ন ভাবে আসতে পারে পরীক্ষায়। তারপরে কোশ্চেনটাতে আসি, এবিসি ত্রিভুজের একটা বিন্দু দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 82, বিসি বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে D52 হলে ত্রিভুজটার ভর কেন্দ্রের স্থানাঙ্ক কোনটা? আচ্ছা, এখানে এই ম্যাথটাতে আমরা কি বের করব? ম্যাথটাতে আমরা বের করব হচ্ছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক। সো হচ্ছে সবাই কোশ্চেনটা সলভ করো আর অ্যান্সার বলো কত আসে 6 এর। দেখো, বিসি বাহুর মধ্যবিন্দু যদি ডি হয় আর এডি কে যদি আমি যোগ করি, তাহলে আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে এডি একটা মধ্যমা। আচ্ছা, আর আরেকটা জিনিস আমরা কি জানি বলো, মধ্যমাটা হচ্ছে ভর কেন্দ্রকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। মধ্যমাটা কি করে? ভর কেন্দ্রকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সো আমরা যদি অন্তর্বিভক্তকরণের সূত্র দিয়ে এখন সলভ করে ফেলি, তাহলেই কিন্তু আমার আলটিমেটলি ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে সলভ করবো এটা দেখো। ফার্স্টে যদি এক্স এর স্থানাঙ্কটা বের করি, তারপর ওয়াই এর স্থানাঙ্কটা। এই 2, এটা তো অনুপাতের সাথে কি আসবে? এটা দূরবর্তী এক্স এর স্থানাঙ্ক
2 ইন্টু 5, তাহলে পাচ্ছি হচ্ছে 10। তারপরে আসে হচ্ছে 1, 1 এর সাথে কি আসবে দূরবর্তী x এর স্থানাঙ্ক, তাহলে 1 ইন্টু 8 প্লাস 8, আর নিচে হচ্ছে অনুপাত দুইটার যোগফল, তাহলে 2 প্লাস 1 হচ্ছে 3। এখন আসে y এর স্থানাঙ্ক, সিমিলারলি হচ্ছে এই 2 এর সাথে কি আসবে দূরবর্তী y এর স্থানাঙ্ক, তাহলে 2 ইন্টু 2 হচ্ছে 4 প্লাস দূরেরটা আর কি 1 এর সাথে কি আসবে 1 এর কাছেরটা না 1 এর দূরেরটার সাথে আমরা মাল্টিপ্লাই করব, তাহলে 1 ইন্টু 2 ডিভাইডেড বাই 3, তাহলে পাচ্ছি হচ্ছে 8 10 18 বাই 3 হচ্ছে 6, আর ওইদিকে পাচ্ছি হচ্ছে 2, তার মানে 6,2 হচ্ছে এটার অ্যান্সার। অনেকে এক্সাইটেড হয়ে 2,6 ও দিয়ে দিতে পারো। তাহলে দেখো তুমি যে অপশনটা ভুল করতে পারো সেটাও কিন্তু মানে কোশ্চেনে থাকে, সো খুব কেয়ারফুলি অ্যান্সার করতে হবে, মাথা একদম ঠান্ডা রেখে অ্যান্সার করতে হবে। আচ্ছা, আব্দুল্লাহ লিখেছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, নীলা অ্যান্সার দিয়েছে 6 এর ডি। তারপরে কোশ্চেনে যাই, ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, সেক্ষেত্রে অন্তকেন্দ্র কি হবে? আচ্ছা, সো অন্তকেন্দ্র কি হবে এই টপিকটা কম্পারেটিভলি তোমার হচ্ছে মানে খুব একটা আসে না আর কি কোনো পরীক্ষায়, বাট রাজশাহী ইউনিভার্সিটিতে এমন কিছু টপিক থেকেও কোশ্চেন আসে যেগুলো বাকি ভার্সিটিতে আসে না। সো এইগুলাও একটু চোখ কান খোলা রেখে প্রিপারেশন নিতে হবে। অন্তকেন্দ্র কত সেটা আমাকে বের করতে বলা হয়েছে। আচ্ছা, তো অন্তকেন্দ্র বের করার ফর্মুলা তো আমরা জানি, ফর্মুলা কি বলো? অন্তকেন্দ্রের এক্স এর স্থানাঙ্ক আমি বের করব কিভাবে? ax1 প্লাস by1 প্লাস সি ডিভাইডেড বাই হচ্ছে a প্লাস বি প্লাস সি। আচ্ছা, এখন হচ্ছে y এর স্থানাঙ্ক কিভাবে বের করব? ay1 সরি এটা একটু ভুল হয়েছে, ax1 প্লাস bx2 প্লাস cx3 ডিভাইডেড বাই হচ্ছে a প্লাস বি প্লাস সি। আর y এর স্থানাঙ্কটা কিভাবে বের করব? ay1 প্লাস by2 প্লাস cy3 ডিভাইডেড বাই হচ্ছে a প্লাস বি প্লাস সি। সো আমি হচ্ছে ফর্মুলা লিখে দিছি, এখন তোমরা হচ্ছে অ্যান্সার বলো কত আসে। 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, সেক্ষেত্রে হচ্ছে আমার অন্তকেন্দ্র কত হবে? আচ্ছা, তো দেখো আমি যদি এটা হচ্ছে স্থানাঙ্কে রিপ্লেস করি, প্রথমটা হচ্ছে আমার প্রথম শীর্ষবিন্দুটা দেওয়া আছে 0 0, পরেরটা দেওয়া আছে হচ্ছে 4,0, তারপরে হচ্ছে 0,3। তাহলে এইটুকু তো আমি বলতে পারি, এইটুকু আমি তো মোটামুটি শিওর যে এটার দৈর্ঘ্যটা হচ্ছে 4 আর এই বাহুটার দৈর্ঘ্যটা হচ্ছে 3। আচ্ছা, সো এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজটা হবে হচ্ছে 5। আচ্ছা, এখন আসি, যখন কেন্দ্রের এক্স এর স্থানাঙ্ক বের করব বা অন্তকেন্দ্রের এক্স এর স্থানাঙ্কটা বের করব, যখন আমি এই মানে স্থানাঙ্কটা নিব, এই স্থানাঙ্কটার সাথে একটা বাহুর দৈর্ঘ্য গুণ হবে। এখন কোন বাহুটার দৈর্ঘ্য গুণ হবে? এটার মানে দূরে আছে কে, সন্নিহিত না। দেখো এটার পাশাপাশি কি আছে? 3 আর 5, এই দুইটা বাহু আছে। দূরে আছে কে? 4, তাইলে এই 0-র সাথে মাল্টিপ্লাই হবে হচ্ছে 4। এখন আসি হচ্ছে 5 এর সাথে কে মাল্টিপ্লাই হবে? এটার কাছাকাছি যারা আছে, সরি, এই 4 এর সাথে কে মাল্টিপ্লাইড হবে? এটার কাছাকাছি যারা আছে তারা কেউ না, কিন্তু কে দূরে কে আছে? দূরে আছে হচ্ছে 3, তাহলে 4 ইন্টু 3। তারপরে আসি হচ্ছে প্লাস, এখন আসি এই 0-র সাথে কে মাল্টিপ্লাইড হবে? 3 বা 4 হবে না, হবে কে? 5, কারণ 5 আছে হচ্ছে দূরে, দূরবর্তীটা মনে রাখবা, দূরবর্তী যেই বাহুটা আছে সেটা মাল্টিপ্লাই করব। এরপরে 3 প্লাস 4 প্লাস 5। এরপরে আসি হচ্ছে y এর ক্ষেত্রে সেম ভাবে, যখন আমি এই 3 নিব কি দূরবর্তী বাহু, তাহলে 3 ইন্টু 4 হচ্ছে 12 প্লাস, যখন 8 0 নিব তাহলে হচ্ছে দূরবর্তী বাহু 0 ইন্টু 5 হচ্ছে 0, যখন এই 0 নিয়ে কাজ করব দূরবর্তী বাহু কে আছে? 3, তাহলে 0 ডিভাইডেড বাই হচ্ছে 3 4 7 5 12। তার মানে এখানে কত আসতেছে? 12/12 হচ্ছে 1, 12/12 হচ্ছে 1, 1,1 হচ্ছে এটার অ্যান্সার। তাহলে অন্তকেন্দ্র কিভাবে বের করতে হয় হোপফুলি পারবা। আব্দুল্লাহ অ্যান্সার দিয়েছে ডি, এটার অ্যান্সারটা হবে হচ্ছে সি।
আচ্ছা, তারপরে কোশ্চেনে আসে যদি এ বি এবং ডি বিন্দুত্রয় এ বি সি ডি রম্বসের তিনটা শীর্ষবিন্দু হয় সেক্ষেত্রে সি এর স্থানাঙ্ক কোনটা? তার মানে কি বলো, এখানে রম্বসের তিনটা শীর্ষবিন্দু তোমাকে দেওয়া আছে, বাকি যে একটা শীর্ষবিন্দু আছে সেটা বের করতে বলা হবে। আচ্ছা আপু, এই ক্লাসটা হচ্ছে রেকর্ডেড থাকবে, সো তুমি হচ্ছে, আমার তো আরো অনেকগুলো কোশ্চেন আছে, আচ্ছা তাও আমি একটু দেখাই দিচ্ছি তোমাকে। এটা যেটা আমি বলছিলাম ফর্মুলাটা ছিল হচ্ছে এটা এরকম, এ এক্স ওয়ান প্লাস বি এক্স টু প্লাস সি এক্স থ্রি ডিভাইডেড বাই হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তাহলে দেখো এক্স ওয়ান এর সাথে কে মাল্টিপ্লাই হবে? একটা বাহুর দৈর্ঘ্য মাল্টিপ্লাই হবে। এখন কোন বাহুর দৈর্ঘ্য মাল্টিপ্লাই হবে? যেই বাহুটা এই এক্স ওয়ান থেকে, মানে এক্স ওয়ান এর দূরবর্তী বাহু, সন্নিহিত বাহু না। তাইলে এই জিরো নিয়ে যখন আমি কাজ করব তখন আমার সন্নিহিত বাহু হচ্ছে 3 আর 5, দূরবর্তী বাহুকে, দূরবর্তী বাহুটা হচ্ছে 4, তাহলে 0 ইন্টু 4। এটা হচ্ছে একটু বোঝার জিনিস, আমার যদি এটা থিওরি ক্লাস হইতো তাহলে আমি আরো একটু ডেসক্রিপটিভ ওয়েতে বুঝাইতে পারতাম। তাহলে আপাতত এইটুকুই জাস্ট মনে রাখো, যখন আমি এই স্থানাঙ্কটা নিয়ে কাজ করব তখন এটার দূরবর্তী যে বাহুটা থাকে সেটার সাথে মাল্টিপ্লাই করব। যখন দেখো এই জিরো নিয়ে আমি যখন কাজ করতেছি তখন এটার সাথে কি আছে? 3 আর 4 আছে, এই দুইটা বাহু আছে, তাহলে দূরে আছে কি? দূরে আছে হচ্ছে 5। আচ্ছা, হোপফুলি তোমরা বুঝছো, মানে হচ্ছে একটা স্থানাঙ্ক নিয়ে আমি কাজ করব এবং এটার দূরবর্তী বাহুর সাথে ওই স্থানাঙ্কটা মাল্টিপ্লাই করব। তারপরের কোশ্চেনে যাচ্ছি, তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, এক্ষেত্রে সি এর স্থানাঙ্ক কোনটা সেটা বের করতে হবে। আচ্ছা, তো দেখো আমরা তো এটা জানি সবাই যে রম্বসের কিন্তু চার বাহু হচ্ছে কি থাকে? সমান থাকে। তাহলে এ 2 5, বি হচ্ছে 5 6, ডি দেওয়া আছে হচ্ছে 6 7, সি বের করতে হবে। আচ্ছা, সো তোমরা যখন হচ্ছে এইচএসসি তে করছো তখন তো হচ্ছে এবি বাহু ইকুয়াল সিডি বাহু ওভাবে ধরে ধরে করছো, আমরা এখানে শর্টকাটে করব। দেখো এই দুইটা বাহুর ক্ষেত্রে, এই দুইটা এবি আর এ আর বি বিন্দুর ক্ষেত্রে এ থেকে বি তে যখন আমি যাচ্ছি 2 থেকে 5 3 বাড়তেছে, তার মানে আমি এক্সপেক্ট করতে পারি এই বাহুর ক্ষেত্রেও 3 বাড়বে, এই স্থানাঙ্কের ক্ষেত্রেও। তাহলে 6 যদি 3 বাড়ে তার মানে কত হচ্ছে? 9। আচ্ছা, এখন আসি হচ্ছে 5 থেকে 6, কত বাড়তেছে? 1 বাড়তেছে। তাহলে 7 থেকে যদি আমি 1 বাড়াই তাহলে কত আসে? 8। তার মানে সি এর স্থানাঙ্কটা হবে 9,8। কোথায় আছে 9,8? বি। আচ্ছা, হ্যাঁ নীলা, ওকে আপু, তার মানে নীলা বুঝছে, আব্দুল্লাহ বুঝতে পারছে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো এটাও হোপফুলি সবাই বুঝছো, কোশ্চেনটা ইজি ছিল, 8 নাম্বার কোশ্চেনটা। আচ্ছা, সো দেখো আমাদের তোমাদের অলরেডি কিন্তু হচ্ছে অলমোস্ট সবগুলা পরীক্ষায় শেষ, আর বাকি আছে হচ্ছে দুইটা, আরইউ আর জিএসটি। একে একে কিন্তু তোমার সামনে থেকে সবগুলো সুযোগ চলে যাচ্ছে। তোমার যদি আরইউর পরীক্ষা হয়, আল্লাহ না করুক এটাতেও যদি না হয়, তাহলে কিন্তু তোমার হাতে লিটাল আর কোনো ওয়ে নাই, জিএসটিটাও মানে আনসার্টেনটির মধ্যে থাকবে। সো তোমার এখন থেকেই যা করার করতে হবে, এখন থেকে তোমার একটা ভালো প্রিপারেশন নিতে হবে যাতে অ্যাটলিস্ট ডিউ মানে আরইউটা কোনোভাবে তুমি ক্র্যাক করতে পারো। আর জিএসটিও তো আরেকটা অপশন আছেই। সো সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, আরইউর কোশ্চেন প্যাটার্নের কথা বললামই, যে আরইউর কোশ্চেন কম্পারেটিভলি একটু ট্রিকি হয় নর্মাল ইউনিভার্সিটিগুলোর মতো। নর্মাল ইউনিভার্সিটি বলতে এগ্রির কোশ্চেন যেরকম খুবই সিম্পল টপিক থেকে খুবই সিম্পল কোশ্চেন হয়েছে, আরইউর কোশ্চেন ওরকম হয় না, একটু তোমাকে চিন্তা ভাবনা করে অ্যান্সার করা লাগবে। সো সেক্ষেত্রে কোশ্চেনের প্যাটার্ন বা কোশ্চেন কিভাবে আসতে পারে, কত ডিপ থেকে আসতে পারে, সেগুলো জানাটা খুব দরকার। সো সেজন্য তোমাদের জন্য আমাদের এই কোর্স আরইউ প্লাস জিএসটি ফাইনাল ফাইট, এখানে হচ্ছে ম্যারাথন থাকতেছে, তোমার হচ্ছে সাজেশন থাকতেছে, তারপর তোমাকে একটা সিক্রেট ফাইল দেওয়া হবে পরীক্ষার আগে তোমার পুরো সিলেবাসটা কভার করার জন্য। সাথে সাথে আমাদের হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এক্সামও হচ্ছে, প্লাস টেলিগ্রামে হচ্ছে র্যাপিড ফায়ার কুইজও হচ্ছে। সো এই সব সুবিধা তুমি জাস্ট কততে পাচ্ছ? 499 টাকায়। কোর্স ফিটা ছিল 699 টাকা, বাট তোমাদের শেষ সময় তোমাদের অনেকের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকতে পারে, সেক্ষেত্রে আমরা সেটা চিন্তা করে দিয়েছি হচ্ছে 499 টাকা। আর এটা কিন্তু একটা না, শুধু আরইউ না, এখানে কিন্তু আরইউ প্লাস জিএসটি, যেটা হচ্ছে জিএসটি পর্যন্ত চলবে আর কি কোর্সটা। আপু দুইটা জায়গায় এক্সাম দিয়েছি, হয় নাই, ফ্যামিলি থেকে অনেক কথা শোনাচ্ছে। আচ্ছা, হাল ছাড়া যাবে না, মানে শেষ একদম হারার আগে হেরে যাওয়া যাবে না। সো তোমাকে হচ্ছে একদম শেষ সময় পর্যন্ত রক্তবিন্দু দিয়ে চেষ্টা করতে হবে আর কি, বাকিটা আল্লাহ ভরসা। সামনে আরো দুইটা পরীক্ষা আছে, সেই দুইটা ভালো মতো দাও, ইনশাল্লাহ যে কোনো একটাতে হয়ে যাবে।
পরের কোশ্চেনটাতে আসি, এক্স এর কোন মানের জন্য 1, -x, 1, x এবং x² -1 বিন্দু তিনটা একই সরল রেখায় অবস্থান করবে। তাহলে এই কোশ্চেনটা কি আসছে, একই সরল রেখায় অবস্থান করবে, সেক্ষেত্রে এক্স এর মানটা কত হবে? অনলি এক্সাম ব্যাচে ভর্তি হওয়া যাবে আপু। এক্সাম ব্যাচটা আমাদের এখনো শুরু করা হয় নাই আর কি, আমাদের আপাতত কোর্সটা চলতেছে, যেহেতু আরিও একদম কাছাকাছি চলে আসছে আর সময় নাই, আমরা আপাতত এক্সাম ব্যাচে ফোকাস করতেছি না, কোর্সেই ফোকাস করতেছি। সো তোমার যদি দরকার হয় তুমি হচ্ছে কোর্সের জন্য পেজে মেসেজ করতে পারো। আচ্ছা, সো বিন্দু তিনটা একই সরল রেখায় অবস্থান করবে যখন বলা হবে, তখন তোমাকে যেটা মাথায় রাখতে হবে, একই সরল রেখায় যদি আমার তিনটা বিন্দু থাকে তাহলে আমি কি বলতে পারি যে তিনটা বিন্দুর ঢাল কিন্তু সমান। এখন আমরা তাইলে কি করব, ঢাল নিয়ে কাজ করব। প্রথমে এই দুইটার ঢাল x + x ডিভাইডেড বাই 1 - 1 ইকুয়াল। আচ্ছা, আরেকটা জিনিস একটু যদি খেয়াল করো, এখানে কি আছে দেখো তো, 3 - 3 1 - 1, তার মানে আমি মোটামুটি একটা শিওর যে আমার এখানে x² রিলেটেড কোনো রাশি আসছে, যার ফলে দুইটা, একটা প্লাস আর একটা মাইনাস। সো x² রিলেটেড একটা রাশি আমার এই পাশে থাকা লাগবে আর কি। তারপরে আমরা এই দুইটা নিয়ে কাজ করব, তাহলে কি আছে, -1 + x ডিভাইডেড বাই x² - 1। এখন যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা তো 0 হয়ে যাচ্ছে, তার মানে 2x ইকুয়াল আসতেছে হচ্ছে x² - 1 = 0। তাহলে একটা কি পাবো আমি, 2x = 0 পাবো, আরেকটা পাবো হচ্ছে x² - 1 = 0। 2x = 0 থেকে এখানে পাচ্ছি হচ্ছে x = 0, আর যেটা বললাম যে একটা x² রিলেটেড রাশি রাখতে হবে, তাহলে আমি পাচ্ছি হচ্ছে এখানে +-1, তার মানে একটা +1 আর একটা -1। সো আমার অ্যান্সারটা হচ্ছে কত, সি। অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, সো কিভাবে একই সরল রেখায় যখন বলবে তখন কিভাবে করতে হবে, আমরা হচ্ছে ঢাল নিয়ে কাজ করব, ঢাল সমান ধরে তারপরে হচ্ছে আমরা ম্যাথটা সলভ করব। তারপরেরটাতে আসি, y অক্ষের সমান্তরাল এবং y = 5 - x, y = -x - 3 = 0 সরল রেখার ছেদবিন্দুগামী সরল রেখার সমীকরণ কোনটা? আচ্ছা, আরো একটা টপিক ইম্পর্টেন্ট আরিউর জন্য, যারা আরিউ ডেডিকেটেড প্রিপারেশন নিচ্ছ, ছেদবিন্দুগামী সরল রেখা, এটা বহুবার আসছে আরিউতে। ছেদবিন্দুগামী সরল রেখার সমীকরণ, এটা হচ্ছে 3 স্টার টপিক, তোমরা হচ্ছে এই টপিকটা একদম ভালো মতো পড়ে যাবা আরিউর জন্য আর কি। সো কোশ্চেনটাতে আমরা যাচ্ছি, এখানে বলছে y অক্ষের সমান্তরাল রেখা। তো এটা তো আমি মোটামুটি শিওর যে y অক্ষের সমান্তরালে y রিলেটেড কোনো রাশি থাকে না। y অক্ষের সমান্তরাল সরলরেখাটা কেমন হয়, x ইকুয়াল কোন একটা কনস্ট্যান্ট। আচ্ছা, সো আমি হচ্ছে ফার্স্টে আমার কি করতে হবে, সরলরেখাদ্বয় ছেদবিন্দু বের করতে হবে। তো y অক্ষের সমান্তরালে যেহেতু y থাকবে না, তাহলে y এর মান বের করে তো আমার লাভ নাই, আমি যদি শুধু x এর মানটা বের করতে পারি তাহলে আমি কি বলবো, x ইকুয়াল সামথিং আসবে হচ্ছে ওই সরলরেখাটার সমীকরণ। তারপরে দুইটা যদি সলভ করে করি, দেখো কি আসে, y - 5 + x = 0, y - x - 3 = 0। তাহলে আচ্ছা, এটা আমি একটু চেঞ্জ করে লিখি, y - 3 - x। এখন তাহলে কি বললাম যে আমার হচ্ছে x নিয়ে কাজ করব শুধু, তাহলে যদি বিয়োগ করি তাহলে কি আসে দেখো, বিয়োগ করলে আসতেছে হচ্ছে আমার এখানে -2 + 2x, তার মানে 2x ইকুয়াল হচ্ছে 2, তার মানে x ইকুয়াল আসতেছে কত, 1। আচ্ছা, তাহলে x - 1 = 0 হবে হচ্ছে আমার এই সরলরেখার সমীকরণ। সো যেটা করলাম আমি হচ্ছে y এর মান বের করে টাইম ওয়েস্ট করব না, আমি ডিরেক্ট, আমি যেহেতু জানি y অক্ষের সমান্তরালে কি থাকবে, y থাকবে না, শুধু x থাকবে, আমি হচ্ছে এই দুইটা সমীকরণ সমাধান করে শুধু x এর ভ্যালুটা বের করব, x এর ভ্যালু যেটা আসবে ওইটাই হবে হচ্ছে আমার ওই সরলরেখার সমীকরণ। তারপরেরটাতে আসি, এবিসি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, a 2,7, b -3 - 2 ও c 8, -2, তবে a হতে বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, কোশ্চেনটা ইজি, বাট এখানে একটা ট্রিক আছে, এটা ফলো করলে তোমরা হচ্ছে অনেক তাড়াতাড়ি করতে পারবা। সো এটার অ্যান্সার দিয়ে দাও সবাই, 12 নাম্বারটা।
আচ্ছা, যারা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার গুলো দিচ্ছ তারা হচ্ছে কোশ্চেনের নাম্বারটাও সাথে লিখবা, তাহলে আমার হচ্ছে বুঝতে ইজি হবে। আচ্ছা, সো একটা কথা বলি, আমি যে লাস্ট যে ক্লাসটা নিয়েছিলাম এগ্রির সাজেশন ক্লাস, এগ্রির আগে আর কি, সেই ক্লাসটা থেকে হুবহু 4টা প্রশ্ন একদম কমন। খুব বড় ক্লাস ছিল না, 1 ঘন্টার ক্লাস, 1 ঘন্টার ক্লাস থেকে 4টা প্রশ্ন হুবহু কমন আসছে। আমি বলি তোমাদেরকে কি কি ছিল সেটা। প্রথমত হচ্ছে বৃত্তের স্পর্শকের সমীকরণ, তারপরে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল পাই বাই 2 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 1, এটাও আসছে। তারপরে হচ্ছে এক্স প্লাস বিওয়াই মাইনাস সি ইকুয়াল 0, এটা সরল রেখাটা অক্ষদ্বয়ের সাথে কি কত বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে, এটা আসছে। স্রোতের বেগে √2 গুণ বেগে মানে কত কোণে সোজাসুজি নদী পার হওয়া যাবে, সেই কোশ্চেনটাও আসছে। সো হুবহু 1 ঘন্টার ক্লাস থেকে 4টা প্রশ্ন কমন আসছে, যেখানে শর্ট সিলেবাস থেকে কোশ্চেনই ছিল 15টার মতো। তাহলে বুঝতেই পারতেছো আমাদের ক্লাসগুলো তোমাদের জন্য কতটা হেল্পফুল। সো এই ক্লাসের স্লাইডটা যারা শেয়ার করবা, ক্লাসটা যারা শেয়ার করবে তাদেরকে হচ্ছে আজকের ক্লাসে পিডিএফটা দেওয়া হবে। তুমি যদি স্লাইডটা হচ্ছে আচ্ছা মেনশন দেন নাই কেন, আচ্ছা তো স্লাইডের তুমি যে শেয়ার করছো সেটার স্ক্রিনশটটা যদি আমাদের পেজে দাও তাহলে তোমাকে হচ্ছে আজকের ক্লাসের পিডিএফটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, সো আমি কোশ্চেনে যাচ্ছি। এবিসি ত্রিভুজের কি, হ্যাঁ, সো গত দিনের পিডিএফ সহ আজকেরটাও দিয়ে দেওয়া হবে সাথে, যারা হচ্ছে গত দিনের ক্লাসটা শেয়ার করছো। সো দেখো 3টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক আমাকে দেওয়া আছে, কি কি সেটা, a2,7, বি হচ্ছে -3, -2, আর সি হচ্ছে 8,-2। আমাকে বলছে এ হতে বিসি বাহুর উপর যে অঙ্কিত লম্ব মানে এই দৈর্ঘ্যটা কত সেটা জানতে চাওয়া হচ্ছে। সো অনেকে যেটা করবা, প্রথমত আমি কালকে শেয়ার করছি, আমাকে পিডিএফ দেন। আচ্ছা আপু হচ্ছে মেসেজ হয়তো দেখা হয় নাই, সো তুমি হচ্ছে আরেকবার যদি একটু নক করো তোমাকে হচ্ছে পিডিএফ দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। অনেকে যেটা করবা যে বিসির সমীকরণ বের করবা, এবং সমীকরণটা তোমরা বের করবা হচ্ছে ওই ফর্মুলা দিয়ে x - x1 ডিভাইডেড বাই x1 - x2 ইকুয়াল y - y1 ডিভাইডেড বাই y1 - y2। এটা করতে কিন্তু তোমার অনেক টাইম কিল করবে। তুমি যদি একটু খেয়াল করো, দেখো এখানে এই বি আর সি এর ক্ষেত্রে y এর স্থানাঙ্কটা কিন্তু চেঞ্জ হয় নাই। বি এর y এর স্থানাঙ্ক -2, সি এর y এর স্থানাঙ্ক হচ্ছে -2। সো স্থানাঙ্ক যেহেতু চেঞ্জ হয় না, তার মানে এই সরল রেখাটার সমীকরণ আসবে y ইকুয়াল -2, y এর স্থানাঙ্কই তো -2। তার মানে এই সরল রেখাটার সমীকরণ কি হবে, y + 2 ইকুয়াল হচ্ছে 0। সো দেখেই কিন্তু বলে দেওয়া যাচ্ছে তোমার এত বড় সমীকরণ দিয়ে এটা সলভ করা যাচ্ছে না। সো এই ছোট ছোট ট্রিকগুলা কোশ্চেনে থাকে, সেগুলা বুঝে তোমাকে অ্যান্সার করা লাগবে। তার মানে দেখো আমি কিন্তু সরল রেখার সমীকরণ পেয়ে গেছি y + 2 = 0। এখন আমাকে কি বলছে, এ হতে দূরত্বটা, তাইলে এ বিন্দুটা কত, 2,7। তার মানে y + 2 তে যদি আমি বসাই তাহলে কি আসতেছে, 7 + 2 ডিভাইডেড বাই 1, তার মানে হচ্ছে 9 আসতেছে হচ্ছে এটার অ্যান্সার। তারপরে কোশ্চেনে যাই। একটা সরল রেখা দেওয়া আছে, সরল রেখা 3 একক দূরবর্তী সমান্তরাল সরল রেখার সমীকরণ কোনটা। তার মানে আমাকে এখানে বলতে চাওয়া হচ্ছে যেটা একটা সরল রেখা দেওয়া আছে এবং ওই সরল রেখা থেকে 3 একক দূরে আরেকটা যে সরল রেখা সেটা হচ্ছে এই সরল রেখার সমান্তরাল, ওই সরল রেখাটার সমীকরণ জানতে চাওয়া হচ্ছে। এটার একটা শর্টকাট আছে, দেখো কিভাবে করবা। তোমার হচ্ছে যেই সরল রেখাটা দেওয়া আছে সেটা ফার্স্টে লিখবা 3x - 4y - 3 প্লাস মাইনাস কি হবে, এখানে কত একক দূরে বলো, 3 একক দূরে, ইন্টু 3 রুট কি আসবে, এই x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার, তাহলে কত আসে, 3 স্কোয়ার হচ্ছে 9 প্লাস -4 স্কোয়ার হচ্ছে 16 = 0। এটা সলভ করলেই তুমি হচ্ছে সরলরেখাটার সমীকরণ পেয়ে যাবা। তাহলে কি বললাম, প্রথমে কি আসবে, +-3 কি 3 হচ্ছে 3 একক যে দূরবর্তী সেটা, ইনটু রুট কি x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার করলে আমি হচ্ছে এখন যদি সলভ করি তাহলে দেখো 3x সেটা y, 9 + 16 হচ্ছে 25, সেটাকে রুট করলে পাবো হচ্ছে 5, তার মানে প্লাস হচ্ছে 15, প্লাস না প্লাস মাইনাস।
তাহলে দেখো থ্রাইজ এক্স মাইনাস 4y, এখান থেকে আমি দুইটা সরলরেখার সমীকরণ পাবো না, একটা কি হবে -3 -15, আর একটা কি হবে থ্রাইজ এক্স মাইনাস 4y -3 প্লাস 15 ইকুয়াল 0। তাহলে একটা পাচ্ছি হচ্ছে এটার আসবে হচ্ছে -18 আর এটা আসবে হচ্ছে +12। আচ্ছা, এটা হচ্ছে উঠাইতে একটু ভুল হয়েছে আই গেস, এটা হবে হচ্ছে -18। সো অ্যান্সারটা হচ্ছে বি। হ্যাঁ, 12 এর অ্যান্সার হচ্ছে বি। সো এর পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটাতে দেখো কি আছে, একটা বৃত্তের কেন্দ্র এত রেখার উপর অবস্থিত এবং বৃত্তটা মূল বিন্দু ও 2, 1 বিন্দু দিয়ে গমন করে, সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ কোনটা? আচ্ছা, সো এটা যেভাবে তোমরা সলভ করতে পারো, ম্যাথটা আসলে দুইভাবে সলভ করা যায়। একটা হচ্ছে তুমি 2, 1 বিন্দুটা হচ্ছে এই চারটা সমীকরণে বসাবা, দেখবা হচ্ছে কোন সমীকরণটা সিদ্ধ হচ্ছে, সেটাই হবে হচ্ছে বৃত্তের সমীকরণ। আরেকটা কাজ যেটা করতে পারো, এই যে সরল রেখাটা দেওয়া আছে, এই চারটা সমীকরণ থেকে তুমি হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্কগুলা বের করবা। দেন কেন্দ্রের এক্স এর স্থানাঙ্ক হচ্ছে এক্স এর জায়গায়, কেন্দ্রের ওয়াই এর স্থানাঙ্ক ওয়াই এর জায়গায় যদি বসায় যদি দেখো যে এই সমীকরণটা সিদ্ধ হয়েছে, তাহলেও তুমি বলতে পারবা সেটাই হবে হচ্ছে অ্যান্সার। তাহলে দুইভাবে সলভ করা যাবে। এখন আসি হচ্ছে দেখো কিভাবে করব আমরা। দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। এখন আমি হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্কগুলো বের করি। এটা যদি বের করি, কেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি কিভাবে বের করতে হয়, এক্স এর সহগকে -2 দ্বারা, ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করব। তাহলে এখানে -2 দ্বারা ভাগ করলে কত আসে? -12, আর আসবে হচ্ছে -3/2। এটা আসবে কত? হাফ 3/2। তাহলে এই দুইটা যদি যোগ করি কত আসে? -12 -3/2। এখানে কত আসতেছে? আচ্ছা, তাহলে দেখো এটা কিন্তু আরেকভাবে আমি বলতে পারি না যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল হইতে হবে 2, তার মানে কেন্দ্রের এক্স এর স্থানাঙ্ক আর কেন্দ্রের ওয়াই এর স্থানাঙ্ক মিলে হইতে হবে 2। তাহলে দেখি 2 আসে নাকি, তার মানে কত আসতেছে? -2 আসতেছে। এটা হবে না। তাহলে এটা কত আসতেছে? এটা আসতেছে হচ্ছে -3, এটা আসবে হচ্ছে -1, এটাও হবে না। তাহলে এটা এর পরেরটা কত আসতেছে? এর পরেরটাও হওয়ার চান্স নাই। তারপরেরটাতে যদি আসে তাহলে দেখো কি আসতেছে, হাফ প্লাস 3/2, তার মানে 3 + 1 4, 4/2 হচ্ছে 2। তাহলে এটার কিন্তু এক্স প্লাস ওয়াই মিলে আসতেছে কত? 2। তাহলে মানে অ্যান্সারটা হচ্ছে ডি। হ্যাঁ, অলরেডি অ্যান্সার দিছে, নীলা অ্যান্সার দিয়েছে 24 এর হচ্ছে ডি। সো এইভাবে অপশনগুলো চেক করে করে তোমাকে হচ্ছে অনেকগুলো অ্যান্সার। আর এই কোশ্চেনটা স্পেসিফিক্যালি একটু টাইম কিল করবে তোমার। সো এই টাইপের কোশ্চেন যদি থাকে, তুমি হচ্ছে আগে যে সহজ কোশ্চেনগুলো যেগুলো তোমার পারার মতো সেগুলো সলভ করে এসে তারপরে হচ্ছে এই টাইপের কোশ্চেনগুলো ধরবা। এগুলো আগে সলভ করার দরকার নাই, তাহলে তোমার ব্রেনের উপরে এক হচ্ছে স্ট্রেস পড়বে, আরেক হচ্ছে তুমি ঠিক মতো এটা সলভ করে আসতে পারবা না। সো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -8y। সেখানে হচ্ছে -0 না, এখানে কিছু একটা আছে, আমি হচ্ছে একটু দেখে বলতেছি। আচ্ছা, এটা হচ্ছে 9। সো বৃত্ত দুইটা যদি পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে, সেক্ষেত্রে পি এর মানটা কত? সো তোমরা হচ্ছে এটা অ্যান্সার দিয়ে দাও। এটা আসতে পারে দুইভাবে, একটা হচ্ছে অন্তস্থভাবে স্পর্শ করে আসতে পারে, বহিস্থভাবে স্পর্শ করে আসতে পারবে। আমি দুইটাই দেখাবো। আগে তোমরা হচ্ছে 14 এর অ্যান্সার দিয়ে দাও। আপু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ম্যাথ কেমন কঠিন আসবে? কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডারেট লেভেলের কোশ্চেনই হয়, খুব একটা টাফ কোশ্চেন হয় না। সো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে তুমি যদি সলভ করতে থাকো, হোপফুলি ভালো পরীক্ষা হবে আর কি। আচ্ছা দেখো, তাইলে আমরা কি জানি, যখন দুইটা বৃত্ত অন্তস্থভাবে স্পর্শ করে, অন্তস্থভাবে যখন স্পর্শ করে, সেক্ষেত্রে
C1 C2 ইকুয়াল হচ্ছে R1 মাইনাস R2। C1 C2 ইকুয়াল হচ্ছে R1 মাইনাস R2 মানে কি, C1 হচ্ছে প্রথম বৃত্তের কেন্দ্র, C2 হচ্ছে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র। এই দুইটা কেন্দ্রের দূরত্ব ইকুয়াল হবে R1 মাইনাস R2। R1টা হচ্ছে প্রথম বৃত্তের ব্যাসার্ধ, R2টা হচ্ছে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এই গেল হচ্ছে যদি অন্তস্থভাবে স্পর্শ করে। তার মানে কি, অন্তস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রের দূরত্ব ইকুয়াল হবে হচ্ছে ব্যাসার্ধের বিয়োগফল। এখন যদি বহিস্থভাবে স্পর্শ করে সেক্ষেত্রে C1 C2 ইকুয়াল হবে হচ্ছে R1 প্লাস R2। তার মানে এটা হচ্ছে বহিস্থর ক্ষেত্রে, বহিস্থর ক্ষেত্রে হবে হচ্ছে প্লাস আর অন্তস্থর ক্ষেত্রে হবে হচ্ছে মাইনাস। সো হোপফুলি তুমি যেটা এটা করে দেন। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি। সো যেটা আসে হোপফুলি সেটাই পারার কথা। দুইটাই আমি দেখালাম, অন্তস্থ আর বহিস্থ। এখন দেখো প্রথম ক্ষেত্রে আমার কি লাগবে, দুইটার হচ্ছে কেন্দ্র লাগবে। সো এটার কেন্দ্র কি হচ্ছে, C1টা আসবে হচ্ছে 0,0। আর এটার কেন্দ্র কিভাবে আমরা বের করব, C2। কিভাবে কেন্দ্র বের করে, আমরা হচ্ছে x এর সহগ আর y এর সহগকে -2 দ্বারা ডিভাইড করব। যদি -2 দ্বারা ডিভাইড করি তাহলে কত আসতেছে, এখানে আসবে হচ্ছে 4। তাহলে ব্যাসার্ধটা বের করে ফেলি। এটার ব্যাসার্ধটা তো বুঝাই যাচ্ছে, সেটা হবে হচ্ছে p। আর এটার ব্যাসার্ধটা কি হবে বলো, এটার ব্যাসার্ধ হবে আমরা জানি √g² + f² - c। g যেহেতু হচ্ছে 0, f² হচ্ছে 16 মাইনাস c মানে হচ্ছে +9। তাহলে হচ্ছে কত আসতেছে, এখানে 5 আসবে। তাহলে ব্যাসার্ধটা হচ্ছে 5। তাহলে C1 C2 দূরত্ব বের করব। দূরত্ব হচ্ছে 0 + 4² ইকুয়াল কি আসবে, R1 মাইনাস R2। তাহলে p - 5। তার মানে আচ্ছা, আরেকটা জিনিস যেটা, যখনই আমার দূরত্ব থাকবে আমরা এটা মোটামুটি ধরে নিব যে সামনে থাকবে হচ্ছে প্লাস মাইনাস, কারণ দূরত্ব প্লাস হোক আর মাইনাস হোক আমরা সবসময় পজিটিভই ধরি যেহেতু। সো সামনে আমি একটা হচ্ছে প্লাস মাইনাস কনসিডার করে নিব। তার মানে p - 5 ইকুয়াল কি আসবে, +-4। সো কি হইতে পারে বলো, p ইকুয়াল হইতে পারে 5 + -4। 5 + 4 তার মানে p এর ভ্যালু আসতে পারে হচ্ছে 9। আরেকটা হচ্ছে 5 - 4, p এর ভ্যালু আসতে পারে হচ্ছে 1। 9 1 যে কোনো দুইটা একটা হবে অ্যান্সার। তার মানে হচ্ছে সরি, দুইটাই হবে অ্যান্সার, যে কোনো একটা তো অপশনে থাকবে। তার মানে এখানে অপশনে আছে হচ্ছে 1। সো অন্তস্থভাবে স্পর্শ করলে এটা জাস্ট মাথায় রাখবা যে C1 C2 ইকুয়াল হচ্ছে R1 মাইনাস R2। আর যদি বহিস্থভাবে স্পর্শ করে সেক্ষেত্রে C1 C2 ইকুয়াল হবে হচ্ছে R1 প্লাস R2। আচ্ছা, তারপরে কোশ্চেন আসে বিন্দু থেকে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। স্পর্শকের দৈর্ঘ্য থেকেও বহুবার কোশ্চেন আসছে, বহুবার বলতে পরপর 3 বছর আসছে। 21-22-এ আসছে, 22-23-এ আসছে, 23-24-এও আসছে। হ্যাঁ, ফর্মুলাটা ভুলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে। সো ফর্মুলা মনে রাখার জন্য যেটা করতে হবে, বারবার হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। কেউতে রিটেনে ম্যাথ কেমন দিতে পারে বি ইউনিটে? আচ্ছা, সো আপু এই টাইপের ম্যাথগুলাই আসলে আসবে, তোমার খুব বেশি আহামরি লেভেলের কোশ্চেন আসলে কেউতে আসে না। সো নর্মাল ম্যাথগুলাই আর কি আসবে, যেগুলা খুব ইম্পর্টেন্ট টপিক আছে, যেমন হচ্ছে পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ, তারপর হচ্ছে বৃত্তের স্পর্শবিন্দু বের করার নিয়ম। এই কয়েকটা যদি দেখে যাও হোপফুলি। আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হ্যান্ডমেড সাজেশন চাই। হ্যাঁ, সাজেশন দেয়া হবে। আমরা তো এই যে ক্লাসগুলো নিচ্ছি এটার ফাঁকে ফাঁকেই তো বলে দিচ্ছি, যেমন আমি আজকে বেশ কয়েকটা টপিক এখন পর্যন্ত বলে দিচ্ছি যে এটা আরিউর জন্য ইম্পর্টেন্ট। সো এটাই তো সাজেশন। সো ক্লাসগুলো যদি করো হোপফুলি সবকিছুই পারবা আর কি। সো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। বিন্দু থেকে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। স্পর্শকের দৈর্ঘ্য আমি কিভাবে বের করব, একদম সহজ। তুমি হচ্ছে জাস্ট বিন্দু দুইটা এখানে বসাবা। তাহলে 4² প্লাস 2² -4 × 4, তাহলে কত আসে 16 -2 × -2, তার মানে হচ্ছে +4 +1 কত আসে অ্যান্সার বলো। +16 -16 কাটাকাটি 4 4 9 8 8 + 1 9, তার মানে হচ্ছে 3 আসবে হচ্ছে এটার অ্যান্সার। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য যখন বের করতে বলবে তখন কি করব আমরা, জাস্ট হচ্ছে এই 4 - 2 যে বিন্দু থেকে বের করতে বলবে ওই বিন্দুটা জাস্ট ইয়েতে বসাবো, ওই বৃত্তে বসাবো আর একটা রুট ইউজ করব, তাইলে হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্যটা বলে দিতে পারবো। সি হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, অ্যান্সারটা হচ্ছে 3।
তারপরে কোশ্চেনে আসি, এত বৃত্তের P11 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। আচ্ছা, সো দেখো এবার কিন্তু অলরেডি এগ্রিতে কোশ্চেন একটা চলে আসছে স্পর্শকের সমীকরণ থেকে। সো স্পর্শকের সমীকরণ বের করাটাও অনেক গুরুত্বপূর্ণ টপিক আর কি। স্পর্শকের সমীকরণ আমি কিভাবে বের করবো সেটাতে আগে যাই, তারপরে কোশ্চেনটা সলভ করব। স্পর্শকের সমীকরণ বের করার জন্য তোমাকে তো একটা বিন্দু বলে দেওয়া থাকবে, যেমন এই x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। সো সেটার ক্ষেত্রে যেটা করবা, তোমার যে বৃত্তটা দেওয়া থাকবে বৃত্তটার এক্স স্কোয়ারকে রিপ্লেস করবা হচ্ছে x1 দিয়ে। x1 বলতে তোমার যে বিন্দুটা দেওয়া থাকবে তার x1 এর স্থানাঙ্ক, আর সাথে থাকবে হচ্ছে x। তারপরে আসি হচ্ছে y স্কোয়ারকে রিপ্লেস করবা হচ্ছে y1, আর শুধু x কে রিপ্লেস করবা হচ্ছে x plus x1/2, y কে রিপ্লেস করবা হচ্ছে y plus y1/2, আর তো নাই। সো x স্কোয়ার কে রিপ্লেস করবা x1 দিয়ে, y স্কোয়ার কে রিপ্লেস করবা y1 দিয়ে, x কে রিপ্লেস করবা x plus x1/2, y কে হচ্ছে y plus y1/2। এভাবে যদি করো তাহলে হচ্ছে স্পর্শকের সমীকরণ পাবা। এখন এই কোশ্চেনের জন্য যেটা তোমাকে বলছে, এই কোশ্চেনের জন্য আসলে তোমার স্পর্শকের সমীকরণ বের করার দরকার নাই। তোমাকে বলে দেওয়া হয়েছে যে P11 বিন্দুতে স্পর্শকের সমীকরণটা হচ্ছে এটা, তাহলে আমার P এর মানটা কত? আচ্ছা, 15 এর অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা দেখো, তাইলে আমি তো মোটামুটি শিওর, যেহেতু এটা হচ্ছে P11 বিন্দুতে স্পর্শকের সমীকরণ এটা, তার মানে এই সমীকরণটা হচ্ছে P11 বিন্দু দিয়ে সিদ্ধ হবে। তাহলে P11 যদি এখানে বসাই, তার মানে কি আসতেছে 5P মাইনাস হচ্ছে 12 ইন্টু 11, তার মানে -132 ইকুয়াল কি আসতেছে 152। সো সবাই হচ্ছে অ্যান্সার বলো। আচ্ছা, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা হচ্ছে P-11। তো যদি -11 হয় সেক্ষেত্রে -12 ইন্টু -11 হচ্ছে +132, তার মানে 5P আসতেছে হচ্ছে 152 মাইনাস 132, কত আসবে 20। তাহলে P এর ভ্যালু আসতেছে হচ্ছে 4, তার মানে অ্যান্সারটা হচ্ছে 4। সো দেখো এখানে কিন্তু এই ম্যাথটাও কম্পারেটিভলি একটু ট্রিকি। তোমাদের অনেকেরই যেটা করবা, ফার্স্টে হচ্ছে স্পর্শকের সমীকরণটা বের করতে চলে যাবা P-11। এত ঝামেলা করার কিন্তু আমার দরকার নাই, কারণ আমার অলরেডি হচ্ছে স্পর্শকের সমীকরণ দেওয়া আছে, আমাকে জানতে চাওয়া হচ্ছে শুধু P এর মান। সো এই বিন্দুটাই যদি আমি এই সমীকরণে বসাই, সেখান থেকে কিন্তু আমি P এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তারপরের কোশ্চেনে যাই, tan θ = 1/3 হলে sin 4θ র মান কত? সো সবাই হচ্ছে অ্যান্সার দিয়ে দাও, ত্রিকোণমিতি থেকে আসছে। ত্রিকোণমিতি পারার জন্য যেটা তোমার সবার আগে করতে হবে, সূত্রগুলো হচ্ছে খুব ভালো মতো প্র্যাকটিস করতে হবে। sin 2 × 2θ, সো sin 4θ র ভ্যালু আমাকে বের করতে হবে। sin 4θ কে আমি কি লিখতে পারি 2 × 2θ, আর sin 2θ র ফর্মুলা আমরা কি জানি 2 sin a cos b, সরি cos a। তাহলে এটাকে আমি কি লিখতে পারি 2 sin 2θ cos 2θ। এখন আমি হচ্ছে ডাইরেক্ট ফর্মুলাতে ফেলবো এবং থিটা। আচ্ছা, তারপরে 2 tan θ, তার মানে এখানে কিন্তু tan θ এর ভ্যালু দেওয়াই আছে 1/3 ডিভাইডেড বাই 1 প্লাস 1/9 ইন্টু হচ্ছে 1 মাইনাস 1/9, তার মানে হচ্ছে 8/9, আর এখানে আসবে হচ্ছে 9/10। সো এখন যদি তুমি জাস্ট ক্যালকুলেশন করে ফেলো তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে। করে দিচ্ছি আমি 2/3। সো সবাই হচ্ছে এটার অ্যান্সার বলো কত আসে। খুব ইজি হয়ে গেছে, এখানে 5 আর 5 25, আর উপরে আছে হচ্ছে 8 × 3, তার মানে 24/25 আসবে হচ্ছে এটার অ্যান্সার। 24/25 হবে এটার অ্যান্সার। তাহলে ফর্মুলা যদি মনে রাখো তাহলে কিন্তু অ্যান্সার বের করা পসিবল, যেমন sin 2θ র ফর্মুলা আর হচ্ছে tan 2θ র ফর্মুলা। তারপরেরটাতে আসি sec -945 ডিগ্রি এর মান কত? এটা খুব সহজ কোশ্চেন, সবাই হচ্ছে অ্যান্সার দিয়ে দাও।
আচ্ছা, সরি, তাহলে হচ্ছে কত, 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও তো সবাই। আচ্ছা, ফারহান আফরিন হচ্ছে নেট প্রবলেম, এখন তো ক্লিয়ার হওয়ার কথা। সেকের ভিতরে আরেকটা কথা সবাই মনে রাখবা, সেকের ভিতরে যাই থাকে, কস বা সেকের ভিতরে মাইনাস থাকলে সেটাও কিন্তু আলটিমেটলি প্লাস হয়ে যায়। তার মানে আমাদের আলটিমেটলি এটা কি আসবে বলো, সেক 945 ডিগ্রি। তাহলে এটাকে আমি কি লিখতে পারি বলো, 10 ইন্টু 90 প্লাস 45, মানে হচ্ছে 945 কে 900 প্লাস 45 ডিগ্রি। তাহলে দেখো এখন 17 নাম্বারটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা, মানে এটা আর কিছুই না, তোমার হচ্ছে সাইন টু থিটা আর হচ্ছে কস টু থিটার ফর্মুলা যদি করো, ট্যান থিটার ভ্যালু তো দেওয়াই আছে, তুমি যদি মান বসাও তাহলে অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এখন দেখো আমি কিভাবে বের করব যেটা কোন কোয়াড্রেন্টে আছে। এই যে 90 সাথে কি মাল্টিপ্লাই আছে, 10 মাল্টিপ্লাই আছে, এটাকে যদি 4 দ্বারা ভাগ করি কি আছে, কি আসে বলো, ভাগশেষ আসে কত, 2। তার মানে 2, আর এখানে আসে আরো প্লাস 45, তার মানে আমি মোটামুটি শিওর যে এটা থাকবে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে। আর থার্ড কোয়াড্রেন্টে সেক বা কস কি নেগেটিভ, তার মানে এটা কত আসবে বলো। আর এটা কিন্তু চেঞ্জ হবে না, সেক কিন্তু কোসেক হবে না, কারণ এটা কি, এটা কিন্তু জোর, 90-র সাথে জোর আছে, তাহলে 10 যদি বিজোড় থাকতো তার মানে কি সেক কোসেক হয়ে যেত। তার মানে এটার অ্যান্সারটা আসবে হচ্ছে মাইনাস সেক 45 ডিগ্রি। তাহলে আমরা জানি কত, মাইনাস √2 আসবে হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা, হোপফুলি বুঝছো। হ্যাঁ, নীল অ্যান্সার দিয়েছে এ, এ না, এটার অ্যান্সারটা হবে হচ্ছে বি। পরেরটাতে আসি। এই কোশ্চেনটা দুই ভাবে আসতে পারে, এটা রিভার্স কোশ্চেনটাও আসে, এটাও আসে। দেখো যদি তোমার কোশ্চেনটা এটা থাকে এরকম 2 cos π/2 টু দি পাওয়ার n, তাহলে আমি এইখানে √2 পাবো হচ্ছে √2 প্লাস √2 প্লাস √2, এটা আসবে হচ্ছে n-1 সংখ্যক। কি বললাম, যদি আমার এটা থাকে এরকম 2 cos π/2 টু দি পাওয়ার n, 2 এর পাওয়ার যদি n থাকে, আমি √2 পাবো হচ্ছে n এর থেকে 1 কম। এখন দেখো এই কোশ্চেনটাই যদি এখানে উল্টাটা আসছে আর কি, এটা না থেকে এটা দেওয়া আছে তোমাকে ডিরেক্টলি, তার মানে যখন হচ্ছে 2 টু দি পাওয়ার n থাকে, আমি √2 পাবো হচ্ছে n এর থেকে 1 কম। এখন √2 যদি আমাকে দেওয়া থাকে, তাইলে আমি এই 2 এর পাওয়ার কত হবে, √2 যতটা আছে তার থেকে 1 বেশি, উল্টাটা। তাইলে √2 এখানে কতটা আছে গুণি, 2 1 2 3 4, তার মানে কতটা আছে, 4টা আছে। তাইলে √2 যত আছে, n এই পাওয়ারটা কত হবে, 2 এর পাওয়ারটা হবে তার থেকে 1 বেশি। আবার বলি, √2 যতটা আছে পাওয়ারটা হবে তার থেকে 1 বেশি, তাহলে আছে 4টা, তার মানে পাওয়ারটা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 5। তাহলে কত আসে, 2 cos π/32, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। এখন এটা যদি কজ না থেকে সাইন থাকে, আর কিছুই চেঞ্জ হবে না, জাস্ট প্রথম প্লাসটার ক্ষেত্রে, সাইনের ক্ষেত্রে হবে হচ্ছে মাইনাস। এটা একটু সবাই মাথায় রাখবা, সাইন না, কজ না থেকে সাইনও আসতে পারে। সো সাইনের ক্ষেত্রে প্রথম প্লাসটার ক্ষেত্রে এখানে শুধু মাইনাস হবে। আচ্ছা, পরের কোশ্চেনটাতে আসি। a প্লাস বি প্লাস সি, আচ্ছা এটা কেন দেওয়া এখানে, এটা দেখো কি দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল 3bc হয়, সেক্ষেত্রে আমার a কোণের মানটা কত। আচ্ছা, তো এটা আমরা কিভাবে বের করব, একটু যদি খেয়াল করো, এটাকে আমি এভাবে লিখতে পারি না, তাইলে দেখো এটাকে আমি x ধরলাম, এটাকে y ধরলাম, x y, তার মানে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে ডিরেক্ট ফর্মুলাতে পড়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে এটাই আমি করব এখানে। তাহলে এটাকে কি লিখতে পারবো ডিরেক্টলি, বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল আসবে হচ্ছে 3bc। এখন তোমরা বলো কত আসে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে
বিসি। তাহলে কত আসতেছে, আমি হচ্ছে হোলটাকে 2 দ্বারা ভাগ করে দিব ফর্মুলায় ফেলার জন্য, 2bc ইকুয়াল আসবে হচ্ছে হাফ। তাহলে এটা কিসের ফর্মুলা বলো তো? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। এটা কোন কোণের ফর্মুলা? কস এ। মনে রাখবা যেটা মাইনাসের পরে যেটা থাকবে সেটাই হবে হচ্ছে ওই কোণটাই আসবে আর কি। কজের সাথে কি আসবে? এ আসবে। যদি এখানে বি থাকতো তাহলে আসতো কস বি, যদি সি থাকতো তাহলে আসতো হচ্ছে কস সি। মাইনাসের পরে যেটা থাকবে ওইটাই হবে হচ্ছে কোনটা। তাহলে কজ এ আসতেছে কত? হাফ। এ আসবে কত? 60 ডিগ্রি। 60 আসবে হচ্ছে এটার অ্যান্সার। 60 কি আছে অপশনে? হ্যাঁ, এ নাম্বারটাই হচ্ছে। তাহলে অ্যান্সারটা কত বলো? অ্যান্সারটা আসতেছে হচ্ছে এ। পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা হচ্ছে লিমিট থেকে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ln 2x - 3 - ln x + 4 ইকুয়াল কত? আচ্ছা, তাহলে দেখো এটা কিভাবে করব। যখনই তোমার হচ্ছে লিমিটটা ইনফিনিটি থাকবে সেক্ষেত্রে তোমাকে যেটা মাথায় রাখতে হবে, আমরা কি জানি বলো? 1/∞ = 0। তার মানে আমি সামহাউ যদি 1/x রিলেটেড কোনো রাশি আনতে পারি তাহলে আমি কি বলতে পারবো? ওইটা ইকুয়াল কিন্তু 0 হয়ে যাবে। সো আমার ট্রাই করতে হবে যেটা, সেটা হচ্ছে 1/x রিলেটেড কোনো রাশি আনা যায় নাকি। এখন দেখো লন যখন মাইনাস থাকে তখন আমরা কি জানি? এটা ভাগ আকার হয়ে যায়, 2x - 3 ডিভাইডেড বাই x + 4। তাহলে আমি যদি 1/x আনতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে বলতো? এখান থেকে যদি আমি হচ্ছে x কমন নেই, x কমন নিলে এটা কি থাকে? 2 - 3/x। সিমিলারলি আমি যদি নিচেরটা থেকেও যদি x কমন নেই, কি থাকে? 1 + 4/x। তাহলে 1/x কিন্তু চলে আসছে। তার মানে এটা কি হয়ে যাবে? 1/x = 0, 1/x = 0। তাহলে কি থাকতেছে? x তো কাটা, তার মানে অ্যান্সারটা আসতেছে আমার আলটিমেটলি ln 2। সো x টেন্ডস টু ইনফিনিটি রিলেটেড যদি কোনো ম্যাথ আসে সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, সামহাউ কমন নিয়ে 1/x আনা যায় নাকি, তাহলেই হচ্ছে ম্যাথটা একদম ইজি হয়ে যাবে। ln 2 হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা, তারপরেরটাতে যাই। তারপরে দেখো এটা কি আসছে? ডিফারেন্সিয়েশনের গুণ থাকলে সেক্ষেত্রে আমরা কি করব? u * v এর ফর্মুলা দিয়ে ম্যাথটা আসছে। সেটাকে কিভাবে সলভ করব? একদম সহজ। প্রথমে কি কাকে স্থির রাখবো? প্রথমে এটাকে ইউ ধরলাম আর এটাকে ভি ধরলাম। প্রথমে ইউ কে স্থির রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করব, প্লাস ভি কে স্থির রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা, তাহলে আমি ইউ কে স্থির রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি আসতেছে? 1/x, প্লাস ভি কে স্থির রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন করব, তাহলে কত আসতেছে? x², 3x²। তার মানে কি থাকতেছে? x² + 3x² ln x। তাহলে দেখো কোনটা আছে হচ্ছে এটার অ্যান্সার? x² + 3x² ln x। তার মানে অ্যান্সারটা হচ্ছে ডি। আচ্ছা, ফারহান আফরিন অ্যান্সার দিয়েছে এ। সো তোমাদেরকে যেটা বলছিলাম যে কোশ্চেনের নাম্বারটাও যদি মেনশন করে দাও তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে তুমি কোন কোশ্চেনের অ্যান্সার দিচ্ছ। এখন দেখো 23 নাম্বার কোশ্চেনটাতে y = sin inverse x + sin inverse √1 - x²। আচ্ছা, এটা তোমরা নিশ্চয়ই জানো যে sin inverse √1 - x² কে আমি লিখতে পারবো হচ্ছে cos inverse x। ওই যে ত্রিভুজ দিয়ে যদি আমি করি তাহলে হচ্ছে, আমি দেখাচ্ছি না এত ডিটেলস, জাস্ট এটা মাথায় রাখবা। sin inverse √1 - x² কে আমি লিখতে পারবো কি? cos inverse x। আচ্ছা, আবার এটাও উল্টাটাও লেখা যাবে, cos inverse √1 - x² কে লেখা যাবে sin inverse x। তার মানে দেখো এখানে কি আসতেছে? এটাকে যদি আমি cos inverse x লিখতে পারি তাহলে এটা আসতেছে হচ্ছে sin inverse x + cos inverse x। আর আমরা কি জানি? এটা তো ডিরেক্ট একটা ফর্মুলা আছে, sin inverse x + cos inverse x ইকুয়াল হচ্ছে π/2। তার মানে y ইকুয়াল আসতেছে হচ্ছে π/2। তাহলে y কিন্তু ধ্রুবক, y ধ্রুবক হলে তার যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটা কত আসবে? সেটা আসবে হচ্ছে 0। পরেরটাতে আসি ddx √x তার পাওয়ার √x। এটা একটু কমপ্লেক্স, সো সবাই হচ্ছে এটার অ্যান্সার দেওয়ার ট্রাই করো।
দেখো এই টাইপের ম্যাথগুলো যখন আসে এটাকে আমি কি লিখতে পারি বলো, y ইকুয়াল রুট এক্স, তার পাওয়ার হচ্ছে রুট এক্স। আমি বোথ সাইডে হচ্ছে ফার্স্টে লন নিব, তাহলে কি আছে লন y ইকুয়াল আসবে হচ্ছে রুট এক্স লন রুট এক্স। এখন দেখো এটাকে যদি ইউ ধরি এটাকে যদি ভি ধরি তাহলে কিন্তু আমার ইউ ইন্টু ভি এর ফর্মুলাতে পড়বে। সো ফার্স্টে হচ্ছে লন ওয়াই কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে 1/y। এখন যেহেতু এটা এক্স না তাহলে এটাকে আমার আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি মানে ওয়াই কে ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসতেছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল কি আসবে রুট এক্স। রুট এক্স কে স্থির রেখে লন রুট এক্স কে ডিফারেন্সিয়েট করবো, লন রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি আসে 1/রুট এক্স। এখন আমার রুট এক্স কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, সেটা কি আসে 1/2 রুট এক্স। আচ্ছা প্লাস লন রুট এক্স কে স্থির রাখবো, রুট এক্স কে ডিফারেন্সিয়েট করবো, সেটা আসবে হচ্ছে 1/2 রুট এক্স। এই রুট এক্স কাটাকাটি যায়, কি থাকতেছে 1/2 রুট এক্স যদি আমি কমন নেই এখানে থাকতেছে হচ্ছে 1 প্লাস লন রুট এক্স। আচ্ছা আমি একটু উপর দিয়ে মুছে দিচ্ছি। তাইলে দেখো এখন আমার ডিওয়াই ডিএক্সটাকে আবার আমি কি লিখতে পারি, ডিওয়াই ডিএক্সটাকে লিখতে পারি y ইন্টু 1/2 রুট এক্স ইন্টু 1 প্লাস লন রুট এক্স। ওয়াই এর ভ্যালুটা আবার কত, ওয়াই এর ভ্যালু আমি কত ধরে নিছিলাম রুট এক্স, রুট এক্স তার পাওয়ার রুট এক্স, আর এখানে কি আছে 1/2 রুট এক্স ইন্টু 1 প্লাস লন রুট এক্স। আচ্ছা সো একটু যদি খেয়াল করো এদিকে তাহলে দেখবা যে রুট এক্স এর পাওয়ার গুলা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বা এক্স প্লাস ওয়ান আকারে আছে। তার মানে দেখো হাফটাকে যদি আমি সামনে নিয়ে যাই এখানে রুট এক্স এর পাওয়ার আছে কত রুট এক্স, নিচে আছে হচ্ছে আবার রুট এক্স, তাহলে এটাকে আমি কি লিখতে পারবো রুট এক্স মাইনাস ওয়ান, তার সাথে কি আছে 1 প্লাস লন রুট এক্স। তার মানে এটা কত কোন অ্যান্সারটা হাফ রুট এক্স মাইনাস ওয়ান ইন্টু 1 প্লাস লন রুট এক্স। এটা একটু কঠিন ছিল, মানে কঠিন না আসলে তোমার হচ্ছে একটু বড় আর কি, বড় করে করতে হবে। আচ্ছা 19 নম্বরটা ফারহান আফরিন অ্যান্সার দিয়েছে এ, ওকে আপু ঠিক আছে। তাহলে পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি দেওয়া আছে y ইকুয়াল এক্স টু দি পাওয়ার 8 লগ এক্স, সেক্ষেত্রে y 9 মানে y এর 9 নম্বর অন্তরীকরণটা কত আসবে বা 9th ডিফারেন্সিয়েশনটা কত আসবে সেটা বের করতে বলা হয়েছে। সো এটার অ্যান্সার দিয়ে দাও সবাই। এরকম যদি থাকে y ইকুয়াল এক্স টু দি পাওয়ার n লগ এক্স, সেক্ষেত্রে y n প্লাস 1 এর অন্তরীকরণ আসবে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x। আচ্ছা তার মানে দেখো এখানে কিন্তু আমার হচ্ছে এটার পাওয়ার আছে কত 8, তার মানে আর আমাকে বের করতে হবে হচ্ছে 9 নাম্বার অন্তরীকরণ। তাহলে এটা যদি n হয় এটা কিন্তু n প্লাস 1, তার মানে আমরা কি জানি y n প্লাস 1 হবে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x। তাহলে n ফ্যাক্টোরিয়াল কত, nটা কত 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x, তার মানে অ্যান্সারটা কত, অ্যান্সারটা হচ্ছে a। তার মানে ফর্মুলা তোমার হচ্ছে এটা মনে রাখতে হবে, y যদি x টু দি পাওয়ার n লগ x হয় সেক্ষেত্রে y n প্লাস 1 হবে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x। ক্লাসে জয়েন করতে হবে। তারপরেরটাতে আসি, এই যে যেটা বলছিলাম এই টাইপের একটা ম্যাথ, কিন্তু এই ম্যাথটাই কৃষিতে এবার চলে আসছে। সো এটা কিভাবে করতে হবে, ax প্লাস by মাইনাস c ইকুয়াল 0 সরলরেখাটা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজটা উৎপন্ন করে। আচ্ছা অক্ষদ্বয়ের সাথে ত্রিভুজ উৎপন্ন করে মানে কি, আমার হচ্ছে কি লাগবে আলটিমেটলি অক্ষদ্বয়ের সাথে ত্রিভুজ উৎপন্ন করলে আমার হচ্ছে x অক্ষকে কি পরিমাণ ছেদ করছে, y অক্ষকে কি পরিমাণ ছেদ করছে, এটা যদি আমি ধরতে পারি x অক্ষকে কি পরিমাণ ছেদ করছে সেটাই কিন্তু এই ত্রিভুজের ভূমি, y অক্ষকে কি পরিমাণ অংশ ছেদ করছে সেটাই কিন্তু এই ত্রিভুজের উচ্চতা। তাহলে ভূমি আর উচ্চতা জানলে তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করা সম্ভব। তার মানে দেখো এটা কিভাবে করব, আচ্ছা তাহলে দেখো এটা কিভাবে করব, প্রথমে তুমি এক্স অক্ষের মানে এক্স অক্ষ থেকে কি পরিমাণ অংশ কর্তন করছে আর ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ কর্তন করছে সেটা বের করার জন্য আমাকে যেটা করতে হবে ধ্রুবকটাকে আমি ডান পাশে নিয়ে যাব, বাকি সবকিছু রাখবো হচ্ছে বাম পাশে।
এখন ধ্রুবকটাকে যদি এক্স অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করছে সেটা বের করতে চাই, তাহলে এই ধ্রুবক যেটা থাকবে সেটাকে এক্স অক্ষের সহগ দ্বারা ভাগ করব, তাহলে কত আসে সি বাই এ। ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করছে সেটা বের করার জন্য এই যে ধ্রুবকটাকে কি দ্বারা ভাগ করব, ওয়াই অক্ষের সহগ মানে ওয়াই এর সহগ, তাহলে সি বাই বি। এখন আমরা হচ্ছে কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি পাইলাম হচ্ছে সি বাই এ আর উচ্চতা পাইছি হচ্ছে সি বাই বি, তার মানে এটা কত আসতেছে সি স্কোয়ার বাই 2ab। আচ্ছা হ্যাঁ 7 এর বি অনেকে অ্যান্সার দিছে এটা। সো তোমরা হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার দাও তো, 8 নাম্বার কোশ্চেনটা। আট নাম্বার কোশ্চেনটার অ্যান্সার দাও তো সবাই। আলামিন হোসেন অ্যান্সার দিয়েছে বি, নাহিদ আলম অ্যান্সার দিয়েছে বি। আচ্ছা তোমরা অনেকে ফ্রেন্ডদেরকে মেনশন করতেছো, তোমাদেরকে ধন্যবাদ। আচ্ছা তারপরে আসে হচ্ছে এই রেখা চারটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে সেটা বের করার জন্য। এটা একদম সহজ ভাবে আমরা করব, এটা জাস্ট হবে হচ্ছে ডেল এক্স ইন্টু হচ্ছে ডেল ওয়াই। ডেল এক্স কি, এক্স অক্ষের যে চেঞ্জ, এক্স এর যে চেঞ্জটা আছে সেটা ইন্টু ওয়াই এর যে চেঞ্জটা আছে, তার মানে 2 মাইনাস মাইনাস 2 কত 4 ইন্টু ডেল ওয়াই কত 9 মাইনাস 5 কত 4, তাহলে 4 ইন্টু 4 হচ্ছে 16। কি বলছি, এক্স এর পরিবর্তন ইন্টু হচ্ছে ওয়াই এর পরিবর্তন, মানে x2 মাইনাস x1 ইন্টু y2 মাইনাস y1, তাহলে 2 মাইনাস মাইনাস 2 কত 4, 9 মাইনাস 5 হচ্ছে 4, 16, তার মানে অ্যান্সারটা হচ্ছে 16 বর্গ একক। এটা এগ্রিতে আসছে, হ্যাঁ এটা এই কোশ্চেনটা আসছে এবার এগ্রিতে। সো পরের কোশ্চেনটাতে যাই, তোমাকে হচ্ছে এই সরল রেখার সমান্তরাল এবং যেটা হচ্ছে 2-4 বিন্দু দিয়ে গমন করবে সেই সরল রেখাটা, এই সমান্তরাল সরল রেখার সমীকরণ আর লম্ব সরল রেখার সমীকরণ, এটা কিন্তু সব ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। সো এরকম কিছু কিছু টপিক আছে যেটা সবগুলো ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা একটু ভালো মতো জোর দিয়ে পড়বা। তাহলে দেখো 5x মাইনাস 2y মাইনাস 6 ইকুয়াল 0, এই সরল রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ। আর আমরা সমান্তরাল সরলরেখা যখন বের করব সেক্ষেত্রে আমরা কি জানি, এক্স আর ওয়াই এর সহগগুলা কিন্তু চেঞ্জ হবে না। কি বললাম, এক্স আর ওয়াই এর সহগ চেঞ্জ হবে না। তাহলে এই সরল রেখাটা কোন বিন্দু দিয়ে যাবে, 2-4 বিন্দু দিয়ে। এখন আমি হচ্ছে এখানে এটা সলভ করে ফেলবো। অনেকে যেটা করবা সেটা হচ্ছে এই যে 5x মাইনাস 2y প্লাস k ইকুয়াল 0, সেখানে আবার 2-4 বসাবা। এডমিশন টেস্ট যারা দিচ্ছ অলরেডি কিন্তু এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে তোমার জন্য কিন্তু অফুরন্ত জায়গা থাকে না ম্যাথ সলভ করার জন্য। সো সেক্ষেত্রে যত শর্টকাট ওয়েতে ম্যাথটা করা যায় সেটা কিন্তু তোমার জন্য ভালো। তার মানে এখানে যদি আমি 2-4 বসাই তাহলে 5 ইন্টু 2 কত আসে দেখো, এইখানে আমি 2-4 বসাবো, তাহলে 5 ইন্টু 2 আসে হচ্ছে 10 মাইনাস 2 ইন্টু 2 আসে হচ্ছে 4, 10 মাইনাস 4 হচ্ছে 6, তাহলে ইকুয়াল হচ্ছে 6। তার মানে আমার সমীকরণটা আসবে হচ্ছে 5x মাইনাস 2y মাইনাস 6 ইকুয়াল 0। কি বললাম, এক্স আর ওয়াই তো চেঞ্জ হবে না, এই এক্স আর ওয়াই এর এই সমীকরণে আমি কি বসাবো বলো, 2-4 এই পাশে বসাবো, তাহলে 5 ইন্টু 2 কত 10 মাইনাস 2 ইন্টু 2 হচ্ছে 4, 6 আসছে, তার মানে অ্যান্সারটা হবে হচ্ছে 5x মাইনাস 2y মাইনাস 6। হ্যাঁ 10 এর হচ্ছে এ অ্যান্সার। তাহলে দেখো এটা তো গেল সমান্তরাল সরলরেখা। এখন যদি আমাকে এটা লম্ব বলতো তাহলে কি করতাম, সমান্তরাল সরলরেখাতে তো এক্স আর ওয়াই চেঞ্জ হচ্ছে না, কিন্তু লম্বতে কিন্তু চেঞ্জ হবে। এই সরলরেখার লম্ব যদি লম্ব সরলরেখার সমীকরণ যদি আমাকে বের করতে বলতো তাহলে আমি কি, ওয়াই এর সহগটা এক্স এর কাছে যাবে, এক্স এর সহগটা ওয়াই এর কাছে আসবে, তার মানে 2x আর 5y। আর ওয়াই যে এই যে মাঝখানের চিহ্নটা কি চেঞ্জ হবে, যদি মাইনাস থাকে তাহলে প্লাস হবে, যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে। এখানে আসে হচ্ছে মাইনাস, তাহলে কি হবে বলো, প্লাস হবে, ইকুয়াল। সেম ভাবে এখানেও আমি হচ্ছে মানটা বসাবো, তাহলে কি আসবে 2 ইন্টু 2 হচ্ছে 4 প্লাস 5 ইন্টু 4 কত 20, তার মানে 20 প্লাস 4 হচ্ছে 24। সো অ্যান্সার আসবে হচ্ছে এই সমানটা, এই সরলরেখাটা। আপু 2 হবে, হ্যাঁ অ্যান্সারটা হচ্ছে 2 ছিল।
আচ্ছা, তারপরে আসে হচ্ছে -9,9 এবং 5,5 বিন্দুদ্বয় সংযোজক রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণটা কি হবে? যেমন এই টপিকগুলা কিন্তু শুধু এগ্রি না, শুধু আরিউ না, এই যে ব্যাসের সমীকরণ বের করার, এটা সব ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। আর জিএসটির জন্য বলো, আরিউর জন্য বলো, কেইউর জন্য বলো, কুমিল্লা ইউনিভার্সিটির জন্য বলো, সো এই কিছু টপিকগুলো তোমাকে কিন্তু খুব বেশি জোর দিয়ে পড়তে হবে, যেগুলো তোমার সব ভার্সিটি ক্র্যাক করাতে হেল্প করবে। তাহলে বিন্দুদ্বয় সংযোজক রেখাংশকে ব্যাস ধরবো, ব্যাসের সমীকরণ আমরা কি জানি? ব্যাস যখন ধরি x-x1 ইন্টু x-x2 প্লাস y-y1 ইন্টু y-y2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে কি আছে বলো? x প্লাস 9 ইন্টু x-5 প্লাস y-9 ইন্টু y-5 ইকুয়াল 0। সো এখানে তোমার হচ্ছে পুরাটা সমীকরণ সলভ করার দরকার নাই। আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে x এর সহগ আর y এর সহগ। আমি শুধু এখান থেকে x এর সহগ আর y এর সহগ বের করব, চারটা সমীকরণ চেক করব যে কোনটাতে x এর সহগ আর y এর সহগ আমার সাথে মিলে যায়। তাইলে দেখো এখানে আমি পাচ্ছি হচ্ছে 9x, এখানে হচ্ছে -5x। আচ্ছা, এখানে আছে হচ্ছে আমার -9y, এখানে পাবো হচ্ছে -5y। তাহলে কত পাচ্ছি? 9x - 5x পাচ্ছি হচ্ছে 4x, আর এখানে পাচ্ছি হচ্ছে -14y। তার মানে x এর সহগ হচ্ছে 4, y এর সহগ হচ্ছে -14। এখন আমি চেক করব যে কোথায় x এর সহগ আছে 4 আর কোথায় y এর সহগ আছে হচ্ছে -14। দেখো কোথায় আছে, অ্যান্সারটা হচ্ছে ডি। ডিতে আছে হচ্ছে x এর সহগ 4, y এর সহগ -14। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমাদের হচ্ছে এই আরইউ প্লাস জিএসটি ফাইনাল ফাইট, যেটা হচ্ছে তোমার শেষ সময় একটা খুব জোরালো প্রস্তুতি নিতে তোমাকে হেল্প করবে। এটার সাথে তুমি হচ্ছে ক্লাস তো পাচ্ছই, সাথে হচ্ছে এখানে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম থাকতেছে তোমার হচ্ছে, সাথে হচ্ছে আমাদের মানে একদম পরীক্ষার আগের মুহূর্তে তোমার লাস্ট মিনিট প্রিপারেশনের জন্য আমরা হচ্ছে তোমাকে একটা সিক্রেট ফাইল প্রোভাইড করব, যেটার মাধ্যমে তোমার হচ্ছে পুরাপুরি সবগুলো টপিক কভার হবে। সাথে হচ্ছে প্রতিদিনই কিন্তু টেলিগ্রামে হচ্ছে আমাদের র্যাপিড ফায়ার কুইজ চলে। আর এক্সামের কথা তো বলছিলামই যে এক্সাম থাকতেছে, একদম আরইউ স্ট্যান্ডার্ড মডেল টেস্ট শুরু হবে, আরইউর আগে জিএসটির আগে জিএসটি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট এরকম আর কি থাকবে। সো যারা হচ্ছে একদম ভালো মতো একটা প্রিপারেশন নিতে চাচ্ছ, এখনো যাদের কাছে মনে হচ্ছে যে আরেকটু ভালো মতো পড়লে হয়তো আরইউ বা জিএসটি যে কোনো একটা সিট তোমার কাছে ক্র্যাক করা পসিবল, সো তাদের জন্য থাকতেছে হচ্ছে এই কোর্সটা। আর একে একে কিন্তু তোমার সবগুলো ইউনিভার্সিটির পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, তোমার জন্য সুযোগও কমে আসছে। যখন একদম শুরুতে শুরু হয়েছিল, লাইক জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিয়ে শুরু হয়েছিল, তখন কিন্তু আমরা বলছিলাম যে আরো অনেক ইউনিভার্সিটির পরীক্ষা আছে, তো সেগুলোতে তুমি চাইলে ট্রাই করতে পারো, সেগুলোতে ইনশাল্লাহ একটা হয়ে যাবে। এখন কিন্তু আর সেটা সুযোগ নাই বলার, এখন আর পরীক্ষাই আছে 2-3টা। সো এই 2-3টার মধ্যে যদি তোমার আল্লাহ না করে একটা না হয়, তাহলে কিন্তু খুব বেশি সাফার করা লাগবে আর কি। তার পরের কোশ্চেনে আসি, এক্স এর কোন মানের জন্য y ইকুয়াল x প্লাস 1/x বক্ররেখার ঢাল 0 হবে? তাহলে দেখো ঢাল 0 বলছি, তার মানে আমাকে কি করতে হবে? এখানে বের করতে হবে হচ্ছে কোন মানের জন্য এই বক্ররেখার ঢালটা 0 হবে। ঢাল আমরা কি জানি? ঢাল হচ্ছে dy dx। তো এটা যদি সলভ করি 1 - 1/x²। এখন আমাকে কি বলছে? ঢালটা 0, তাহলে 1 - 1/x² ইকুয়াল কি হবে? 0। তার মানে x² ইকুয়াল আসবে হচ্ছে 1, x এর ভ্যালু আসবে হচ্ছে ±1। হ্যাঁ, আচ্ছা, নাহিদ অ্যান্সার দিয়েছে 42 এর বি, সজীব সাহা শুভ অ্যান্সার দিয়েছে বি, রাহাত অ্যান্সার দিয়েছে 42 এর বি। হ্যাঁ, তাহলে অ্যান্সারটা হচ্ছে 42 এর বি ±1। তারপরের কোশ্চেনটা আসে, যদি e⁻xy + 1 = 5 হয়, সেক্ষেত্রে dy dx এর মানটা কত? dy dx এর মান কত সেটা জানতে চাওয়া হচ্ছে। e⁻xy + 1 = 5। পাওয়ার যদি থাকে, সর্বপ্রথম আমার যেটা কাজ যে আমি বোথ সাইডে হচ্ছে লন নিব। তাহলে লন নিলে কি পাওয়ারটা কিন্তু নিচে নেমে আসে। তাহলে লন যদি নেই, তার মানে কি থাকতেছে? xy + 1
আর লন এর ভ্যালু তো তোমরা জানো, সেটা হচ্ছে 1, তার মানে এই পাশে থাকতেছে হচ্ছে লন 5। এখন যদি আমি ডিফারেন্সিয়েট করি x dy dx প্লাস y ইকুয়াল হচ্ছে লন 5। আচ্ছা সরি, বোথ সাইডে তো ডিফারেন্সিয়েট করবো, লন 5 তো 0 হয়ে যাবে। তার মানে dy dx ইকুয়াল কত আসতেছে বলো, মাইনাস y বাই এক্স, মাইনাস y বাই এক্স। সো এটাই যদি মাথায় রাখো যে আমার কি করতে হবে, যদি পাওয়ার থাকে সেটাকে হচ্ছে লন নিলে পাওয়ারটা হচ্ছে নিচে নেমে আসবে, তখন হচ্ছে তোমার ডিফারেন্সিয়েট করতে ইজি হবে। তারপরে কোশ্চেনটা আসে গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান, এই কোশ্চেনটা থেকেও অ্যান্সার থাকে। এখন এটা দুইভাবে অ্যান্সার থাকে, কোশ্চেনটা আসতে পারে। যদি হচ্ছে একটু খেয়াল করবা, অনেক সময় আসে কি যে এই এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স এর গরিষ্ঠ মান পাওয়া যাবে বা লঘিষ্ঠ মান পাওয়া যাবে, আর অনেক সময় আসে যে এফ অফ এক্স এর গরিষ্ঠ মান কোনটা। সো কোশ্চেনে যেভাবে চাওয়া হয় সেভাবেই তোমাকে অ্যান্সার করা লাগবে আর কি। এখানে চাওয়া হয়েছে গরিষ্ঠ মান কোনটা, তাহলে প্রথমে আমার গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান যাই বের করব, আমার প্রথমে হচ্ছে এটাকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে। সো একবার যদি ডিফারেন্সিয়েট করি কত আসে, 3x স্কয়ার মাইনাস 6x। আচ্ছা, এটাকে আমি আবার ডিফারেন্সিয়েট তো করাই লাগবে, একবারই করে ফেলি, তাহলে হচ্ছে 6x মাইনাস 6। এখন আমরা কি জানি, গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান বের করার জন্য আমার প্রথম যে ডিফারেন্সিয়েটটা করব সেটা ইকুয়াল হচ্ছে 0 ধরতে হবে। তাহলে 3x ইন্টু x মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। x এর দুইটা ভ্যালু আসতেছে, একটা আসতেছে 0 আর একটা আসতেছে হচ্ছে 2। তার মানে এখানে যে কোনো একটা ভ্যালুর জন্য আমি পাবো হচ্ছে x এর গরিষ্ঠ মান, আরেকটা ভ্যালুর জন্য পাবো হচ্ছে x এর লঘিষ্ঠ মান। এখন আমাকে চেক করতে হবে কোনটার জন্য লঘিষ্ঠ মান পাবো আর কোনটার জন্য গরিষ্ঠ মান পাবো। সেটা চেক করার জন্য আমি দুইবার যে ডিফারেন্সিয়েট করছি সেটাতে এটা বসাবো, 0 বসাই, তাহলে দেখো কত আসে, -6, লেস দেন 0। যদি ডাবল ডিফারেন্সিয়েটের মান যদি লেস দেন 0 হয়, তাহলে আমি বলতে পারবো যে ওই মানটার জন্য আমি হচ্ছে গরিষ্ঠ মান পাবো। যদি লেস দেন 0 হয় তাহলে গরিষ্ঠ মান পাবো, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে লঘিষ্ঠ মান পাবো। আচ্ছা, তার মানে 0-র জন্য আমি পাবো হচ্ছে এটার গরিষ্ঠ মান। এখন যদি 0 আমি এখানে বসাই তাহলে কত আসতেছে, 0 মাইনাস 0 প্লাস 5, তার মানে গরিষ্ঠ মানটা কত আসতেছে, 5। অ্যান্সারটা হচ্ছে 5। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, 44 এর হচ্ছে সি। সো আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। তো হোপফুলি ক্লাসটা তোমাদের সবার কাছে অনেক ভালো লাগছে। আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করছি একটা তোমাদের মোটামুটি সবগুলো টপিক কভার করার জন্য। ইন্টিগ্রেশনটা বাকি আছে, ইন্টিগ্রেশনটা যেহেতু সেকেন্ড পেপারে টপিক কম, সো আমি ইন্টিগ্রেশনটা সেখানেই শেষ করার ট্রাই করব সেটার সাথেই। আর যেহেতু হচ্ছে এখন শর্ট সিলেবাসের বাইরে থেকেও কোশ্চেন আসে, সো আমি ট্রাই করব যে মোটামুটি মানে তোমার হচ্ছে পুরো যে সিলেবাসটা আছে সেটার গুরুত্বপূর্ণ টপিক, যেমন কয়েকটা টপিক থেকে কোশ্চেন আসতে পারে, ফাংশন থেকে একটা আসতে পারে হচ্ছে তোমার বিপরীত ফাংশন বের করা বা ডোমেন বা রেঞ্জ বের করা, এই টপিকগুলো আমি ট্রাই করব হচ্ছে তোমাদেরকে কভার করে দেওয়ার, যাতে শর্ট সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন আসলেও তোমাদের অ্যান্সার করতে অসুবিধা না হয়। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফিজ।